গল্পের নাম তুমিময় নেশায় আসক্ত। লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি। পর্বসংখ্যা ০৩। নিজের চোখের সামনেই নিজের ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে গেল। ভাবতেই মাথায় আগুন চড়ে যাচ্ছে আমানের। আমান অস্ট্রেলিয়ার বিশাল একটা কক্ষে বসে মনোযোগ দিয়ে সামনের মনিটরে চোখ মেলে চেয়ে রয়েছে। মনিটরের স্ক্রিনে বড় বড় করে দেখানো হচ্ছে অয়ন এবং রিমির বিয়ের দৃশ্যটি। আমান ফুলের টপটা নিয়ে ছুঁড়ে মারে মনিটরের দিকে। সঙ্গে সঙ্গে তা ভেঙে টিভিটা চুরমার হয়ে যায়। আজ আমানের ছোট্ট একটা ভুল পদক্ষেপের জন্যেই সে তার রিমি পাখিকে হারিয়ে ফেলেছে চিরতরের জন্যে। কথাটি ভেবেই আমান দীর্ঘশ্বাস ফেলে। রিমি হসপিটালের ক্যান্টিনে বসে আনমনে কিছু ভেবে চলছিল। জয়িতা রিমির পিঠে হাত চাপড়ে বসে পড়ে। রিমির কোনো হেল দোল নেই। সে নিজের জগতে বিভোর। তার অর্ডারকৃত কফিটি যে ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে সেই দিকে তার খেয়াল নেই। শীতের সকালে গরম ধোয়া উঠা কফি। ব্যাস আর কি চায় তখন। জয়িতা নিজের জন্যেও অর্ডার করল একটা কফি। বেশ তৃপ্তির সাথে কফিটা পান করল সে। তাদের ক্যান্টিনের কফিটা বেশ মজাদার। ক্যান্টিনের ছেলেটা ঢিলা ঢিলা পোশাক পরে আছে এত শীতের মাঝেও। যদিও শীতে কাঁপছে কিছুটা, তবুও কি সুন্দর চমৎকার হাসি ফুটিয়ে সবাইকে সবার অর্ডারকৃত খাবার পরিবেশন করছে। জয়িতা সকলের দিকে এক পলক তাকিয়ে রিমির দিকে তাকিয়ে রিমির মতিগতি বুঝার চেষ্টা করল, কিন্তু বরাবরের মতো জয়িতা ব্যর্থ। জয়িতা রিমির কাঁধে হাত রেখে বলল, কি ভাবছিস এত? রিমি এইবার খানিকটা নড়ে চড়ে বসল। সামান্যকে সে জবাব দিল, মা ফোন করেছিল রে। কেমন সংসার করছি জিজ্ঞাসা করছিল। জামাই নিয়ে কেন আসছি না তা নিয়েও কথা বলছিল। মামুর শরীরটাও ভালো না, আমাকে নাকি দেখতে চাইছে খুব, সঙ্গে উনাকেও নিয়ে আসতে বলছে। তা তুই কি বললি জবাবে? জয়িতার সোজা প্রশ্ন। রিমি কফির কাপে চুমুক দিতে দিতে বলল, বলেছি সুখেই আছি। উনি এখন ব্যস্ত তাই আসতে পারবে না। আমি এসে দেখা করে যাব। আমার বড্ড ভয় হচ্ছে রে। মা এবং মামা যখন জানবে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, এমনকি উনার বিয়েও কয়েকদিন পর, তখন কি হবে রে? আমি কি জবাব দিব তখন তাদের? জয়িতার রিমির কথা শুনে মুখ পানসে হয়ে গেল। মুখ কালো করে জবাব দিল, সেইটা তো তোর এই বাড়িতে আসার আগেই ভাবা উচিত ছিল। আঙ্কেল আন্টি তো সব জেনেই যাবে। তখন কি করবি? কিভাবে লুকিয়ে রাখবি সব? রিমির হঠাৎ কফি কাপটা রেখে দিল। কান্না এসে তার গলায় দলা পাকানো শুরু করল। কান্নাকে কোনোরকম নিয়ন্ত্রণ করে অভিমানের সুরে বলে উঠল, আমান আজকে যদি আমাকে ছেড়ে চলে না যেত, তাহলে এই দিনটা কখনোই দেখতে হতো না রে। আজকে যা কিছু হচ্ছে সবকিছুর মূলে রয়েছে আমান। আমান কখনো আমার সামনে এলে আমি আমানকে প্রশ্ন করব ও কেন আমাকে ছেড়ে চলে গেল। আমানকে আমার সেই প্রশ্নের জবাব দিতেই হবে। আজ যা হচ্ছে সব আমানের জন্যে। আমানকে কখনো আমি ক্ষমা করব না। শেষের কথাটি এক প্রকার বিড়বিড় করে আওড়াতে আওড়াতে রিমি উঠে দাঁড়িয়ে চলে গেল। জয়িতাও ব্যাগ নিয়ে রিমির পিছনে পিছনে ছুটল। অয়নকে চুপ থাকতে দেখে রুহানা চৌধুরী এইবার তেতে উঠলেন। ক্ষিপ্ত গলায় বলে উঠলেন, কি হলো অয়ন? উত্তর দিচ্ছ না কেন? আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করছি। অয়ন খুব ভয়ঙ্করভাবে শান্ত দৃষ্টিতে চেয়ে রইল রুহানা চৌধুরীর পানে। রুহানা চৌধুরী ভরকে গেলেন। অয়ন উঠে দাঁড়িয়ে টেবিলের উপর ভর দিয়ে
রুহানা চৌধুরীর দিকে ঝুঁকে খুবই শীতল গলায় জবাব দিল, ট্রাস্ট মি গ্র্যান্ডমা। আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে আমার রিমি পরীকে সামান্য মেয়ে বলার অপরাধে তার এই অবস্থা যা মিস্টার শেখের থেকেও করুণ হতো। আর তুমি মিস্টার শেখের কথা বলছো? সে আমাদের কিচ্ছু করতে পারবে না। সেই ব্যবস্থা করে ফেলেছি আমি। কথাটি বলেই বাঁকা হাসল অয়ন। রুহানা চৌধুরী অবিশ্বাস্য নয়নে চেয়ে রইলেন অয়নের দিকে। তিনি আজ কাকে দেখছেন? যার কথাতে অয়ন আগে উঠত বসত, আজ সামান্য 2 দিনের মেয়ে রিমির জন্যে অয়ন তাকে শাসাচ্ছে। এইটাও সম্ভব? রুহানা চৌধুরীর কথার মাঝে তার ফোন বেজে উঠে। ফোন রিসিভ করে তিনি যা শুনেন তাতে তার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মিস্টার শেখের অবস্থা নাকি খুবই করুণ। প্যারালাইজ হয়ে গেছে। কিন্তু মার খেয়ে কেউ প্যারালাইজ হয়ে যায়? রুহানা চৌধুরী অয়নের দিকে তাকাতেই অয়ন আরেক দফা মুচকি হেসে বলল, কোন কিছুই অসম্ভব নয় গ্র্যান্ডমা। আমার রিমি পরীকে রক্ষিতা বলার শাস্তি তো আজীবন পেতেই হবে। আমি চাইলেও পারতাম মেরে ফেলতে, কিন্তু না, আমি ওকে মারব না। আমি ওর এমন অবস্থা করেছি যে সারা জীবন ওকে বন্ধ ঘরেই কাটাতে হবে। আমিও ডক্টর গ্র্যান্ডমা। সবকিছুই ছোট্ট একটা ইঞ্জেকশনের কেলমা। আমি তো কিছুই করেনি। কথাটি বলেই অয়ন হেসে শীষ বাজাতে বাজাতে বাইরে চলে গেল। রুহানা চৌধুরীর মাথায় হাত। এ কি করছে অয়ন? অয়ন তো দিনের পর দিন বদ্ধ উন্মাদ হয়ে উঠেছে প্রতিনিয়ত। রিমি এবং জয়িতা ক্লাসে ঢুকতেই শুনতে পায় ডক্টর আসিফকে নাকি হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। কথাটি শুনেই বেশ রাগ উঠে রিমির। এমনিতেই লোকটার এত খারাপ অবস্থা করেছে অয়ন, তার মধ্যে চাকরি থেকেও বের করে দিল। এই লোকটা কি শুরু করেছে? কিছুক্ষণের মধ্যেই একজন নার্স এসে জানায় ডক্টর এয়ারশি রিমিকে জরুরি তলব করেছে। কথাটি কানে আসতেই ক্লাসের সকলের রিমির দিকে কেমন করে তাকাল। যেন তাদের ভাষ্যমতে রিমির জন্যেই আজ তাদের আসিফ স্যার তাদের সাথে নেই। রিমি হতভম্ব হয়ে গেল। জয়িতা মুচকি হেসে রিমির কানে ফিসফিস করে বলে, তোর বরের তলব এসেছে, তাড়াতাড়ি যা, না হলে ক্লাসের সকলের সামনে তোকে তুলে নিয়ে যাবে। জয়িতার কথা শুনে রিমির চোখ বড় বড় হয়ে যায়। সে মাথা নাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে অয়নের কেবিনের সামনে যায়। মে আই কাম ইন স্যার? অয়ন মাথা তুলে তাকিয়ে মুচকি হেসে বলে, ইয়েস কাম। রিমি অয়নের কাছে গিয়েই রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছেন আপনি? পাগল লোক একটা। সাইকো, পুরো সাইকো আপনি। মাথার চিকিৎসা করান। সামান্য একটা কারণে কেউ এত কাণ্ড করে? আপনার জন্যে সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। রিমি আরও কিছু বলতে চাইছিল কিন্তু বলতে দিল না অয়ন। রিমির মুখ আলতো করে চেপে ধরে বলল, হুস্যস। আর একটা কথাও নয়। অনেক বলেছ তুমি। সবাইকে নিয়ে প্রবলেম তো। ওকে, সেই সমস্যাও কালকে থেকে থাকবে না। অয়নের কথার মানে রিমি ঠিক বুঝল না। রিমির ভাবনার মাঝেই অয়ন রিমির গালে আলতো করে অধর ছুঁইয়ে দিল। রিমি আবেশে চোখ বন্ধ করে ফেলল। কেঁপে উঠল তার ছোট্ট হৃদয় খানা। অয়ন রিমির কানের কাছে অতি শীতল গলায় বলল, ইউ নো রিমি পরি, তুমি যখন রেগে যাও তখন তোমার মুখশ্রী লাল টমেটোর মতো লাল টকটকে হয়ে যায়। ইচ্ছে করে খেয়ে ফেলি। রিমি অয়নের দিকে তাকাতেই অয়ন মন মতো হাসি উপহার দিয়ে বলে, এইভাবে তাকিও না রিমি পরি। বুকে গিয়ে লাগে তো। তোমার প্রতিটা চাহনি নেশার মতো আমাকে তোমার দিকে আকর্ষিত করে। বিয়ের কয়েকদিন আগে নিজের হবু বরের সাথে তার বর্তমান স্ত্রীর ঘনিষ্ঠতা নিজের চোখে দেখে মাথা ঘুরে যাওয়ার উপক্রম পাইলের।
পায়েল স্পষ্ট দেখতে পারছে অয়ন এবং রিমি একে অপরের কতটা কাছে, তাও আবার একা একটি বন্ধ কেবিনে। পায়েল এসেছিল ভালো ভালো কথা বলিয়ে অয়নের সাথে নিজের ঝামেলাটা মিটিয়ে নিবে, কিন্তু সে এখানে এসে যে এমন দৃশ্য দেখবে তা কখনোই বুঝতে পারেনি সে। পায়েল কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে দ্রুত পায়ের আগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায়। অয়ন এখনও রিমির কাছাকাছি রয়েছে। দুজনের নিঃশ্বাসের গতি সমানতালে বেড়ে চলেছে। বেড়ে চলেছে দুজনের হৃদয়ের স্পন্দন। রিমির ভীতি মুখশ্রী দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কঠিনতম কাজ লাগল। নিজের জিহ্বা দিয়ে হালকা গোলাপি অধর জোড়া ভিজিয়ে নিল। অতঃপর রিমির ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে গেল নিজের অধর জোড়া। রিমি শুকনো ঢুক গিলল। সে বুঝতে পারছে সে যদি এখন অয়নকে না আটকায় তাহলে বড় কোন অঘটন ঘটে যাবে। অয়নের ঠোঁট ছুঁই ছুঁই প্রায় রিমির ঠোঁটে, তখনই রিমি নিজের হাত দিয়ে অয়নের ঠোঁট চেপে ধরে কম্পিত গলায় বলে উঠল, আমার মনে হচ্ছে এখন আমাদের যাওয়া উচিত। আজকে তো আমাদের কয়েকটা কেবিনেও যেতে হবে পেশেন্ট দেখতে। রিমির কথায় অয়নের প্রচণ্ড রাগ হল। রাগে নাক কেমন ফুলে গেল। ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেল মুহূর্তেই রাগে। অয়ন রিমিকে নিজের সাথে মিশিয়ে দাঁতে দাঁতে চেপে বলল, সবসময় কাছে আসতে চাইলে এত বাহানা করো কেন? হাজবেন্ড হই তোমার। এইবার রিমিরও বেশ রাগ উঠে। লোকটা তার উপর অধিকার বোধ দেখাচ্ছে। যাকে কয়েকদিন পরে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে তার উপর কিসের অধিকার বোধ অয়নের? রিমিও সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে বলে, কিন্তু আপনি তো নামের হাজবেন্ড মিস্টার এয়ারশি। ভুলে যাবেন না আমার প্রতি আপনার কোনো অধিকার নেই। একদম আমার প্রতি নিজের অধিকারবোধ খাটাতে যাবেন না। অয়নের দিকে আঙ্গুল তাক করে রিমি কথাগুলো বলে। অয়ন রাগে ফোঁস করে উঠে। কপালে লেপ্টে থাকা চুলগুলো ঠেলে পিছনে নিয়ে নেয়। ফর্সা মুখটা রাগে টগবগ করতে থাকে। অয়ন নিজের ফোনটাকে একটা আছাড় মেরে দেয়। কেবিনের জিনিসপত্র ছুঁড়তে থাকে। রিমি বিস্মিত নয়নে অয়নের কার্যকলাপ দেখতে থাকে। অয়ন দেয়ালে পাঞ্চ মেরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অতঃপর হাতড়ে একটা ওষুধ নিয়ে চটজলদি খেয়ে রিমির দিকে তেড়ে আসে। রিমি পিছাতে চাইলে অয়ন হেঁচকা মেরে রিমির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, অধিকার কেউ কাউকে দেয় না রিমি পড়ি। অধিকার অনেক সময় আদায় করে নিতে হয় ভালোবেসে, না হলে জোর করে। কথাটি বলেই অয়ন রিমির হাত ধরে চুমু খায়। রিমি স্থির নয়নে চেয়ে থাকে অয়নের পানে। অয়ন নিচের দিকে তাকিয়ে বলে উঠে, আমাকে রাগিও না রিমি পড়ি। তুমি জানো রাগের মাথায় আমার হিতাহিত জ্ঞান থাকে না। আমি চাই না তোমাকে কোনো প্রকার আঘাত করতে। তাই প্লিজ আমাকে রাগিও না। রিমি চোখ তুলে অয়নের দিকে তাকায়। অয়নের দৃষ্টি এখনো নিচে। অয়ন নিচের দিকে তাকিয়েই বলল, আমাদের সময় হয়ে যাচ্ছে রিমি পড়ি। নাও ইটস টাইম ফর চেকিং পেশেন্টস। লেটস গো। কথাটি বলেই অয়ন রিমিকে এক প্রকার টেনে নিয়ে বাইরে চলে যায়। ফারহান গাড়িতে বসে মাথা নিচু করে বসে আছে। রিমিকে দেখার পরেই তার কেন যেন খুব অস্থির লাগছে। মনে হচ্ছে রিমি যা দেখাচ্ছে সে তা একদমই নয়। তার পরিচয় অন্য কিছু, যা সে প্রতিনিয়ত লুকিয়ে যাচ্ছে, কিন্তু কি এমন তার পরিচয়? রিমির চেহারাটা দেখলেই ফারহানের মস্তিষ্কে এসে হানা দেয় জান্নাত নামটি। সঙ্গে সঙ্গে ফারহানের আখিজোড়ার কোণায় জমাট বাঁধে অশ্রু। ফারহান তা হাতের উল্টো পিঠ দিয়ে মুছার চেষ্টা করে। পকেটে থাকা ওয়ালেট থেকে একটা ছবি বের করে। ছবিতে ভেসে উঠে তার প্রিয়তমার প্রতিচ্ছবি। ফারহান তা দেখে এক প্রকার হু হু কেঁদে উঠে। স্যার। মেয়েলি কণ্ঠে নিজেকে সামলে নেয় ফারহান। ঘাড় ঘুরিয়ে দেখতে পায় তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে, তার সহকারী।
বলতে গেলে অফিসে ফারহানের অ্যাসিস্ট্যান্ট হয় সে। ফারহান হাত নাড়িয়ে রমণীকে উদ্দেশ্য করে বলে, মিস সানা আসুন, আমাদের দেরি হচ্ছে। ফারহানের ডাকে সানার হুঁশ আসে। সে চটজলদি ফারহানের গাড়িতে উঠে বসে। আজকে তাদের অফিসের জরুরি মিটিং আছে। সানা এক পলক ফারহানকে দেখে নিল। সাদা ব্লেজার পরিহিত বলিষ্ঠ দেহির শ্যামবর্ণের যুবক ফারহানকে আজ অন্য দিনের তুলনায় আজ অন্যরকম সুন্দর লাগছে। সানা যে তাকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে তা কি আদৌ লক্ষ্য করছে ফারহান? ফারহান তো নিজের আপনমনে ল্যাপটপে চেয়ে রয়েছে। সানা হতাশার নিঃশ্বাস ফেলে জানালার দিকে মনোযোগ দেয়। অয়নের সাথে রিমি আজ রুগী দেখতে বের হয়েছে। অয়ন সত্যি যথেষ্ট ভালো একজন ডক্টর। মাথায় সমস্যা থাকলেও কাজের সময় সে একেবারে ঠিকঠাক। রুগীদের সাথে বেশ আপন মনে কথা বলে চলেছে সে, এবং খুবই নিষ্ঠার সাথে তাদের সমস্যাগুলো বুঝার চেষ্টা করছে। অয়নের সমস্ত কিছু রিমি লক্ষ্য করছে এবং সঙ্গে সঙ্গে তা খাতায় টুকেও নিচ্ছে। অয়ন এবং রিমি একজন বৃদ্ধা মহিলার চেকআপ করছে একসাথে। বৃদ্ধা মহিলা রিমি এবং অয়নকে একসাথে দেখেই মুখের হাসি চওড়া করে বলে, তোমাদের তো বেশ ভালোই মানিয়েছে। তোমরা কি স্বামী স্ত্রী লাগো নাকি গো? বৃদ্ধার কথা শুনে অয়ন বৃদ্ধার গাল টেনে আদুরে কণ্ঠে বলে, তোমার তো বেশ ভালোই বুদ্ধি আছে। ইটস গুড, ভেরি গুড। তুমি ঠিকই ধরেছ, আমরা হাজব্যান্ড ওয়াইফ। মহিলা আরেক দফা হেসে রিমির দিকে তাকিয়ে বলে, বিয়ে তো হলই, দুজনকে মানিয়েছে খুব। তা এইবার নাতি নাতনি বাচ্চা কাচ্চা কবে নিচ্ছ? এইসব বয়স্ক মহিলাদের এটা একটা জাতীয় সমস্যা। সদ্য বিবাহিত কোনো নর নারীকে দেখলেই এদের রেডিও যেখানে সেখানে শুরু হয়ে যায়। বাচ্চার কথা শুনে অয়ন ঘাড় ঘুরিয়ে রিমির দিকে বাঁকা হাসি দেয়। সেই বাঁকা হাসির মানে বুঝতে খুব একটা বেশি বেগ হলো না রিমির। অস্বস্তি এবং লজ্জা দুটোই আঁকড়ে ধরল তাকে। রিমিকে লজ্জা পেতে দেখে আরেক দফা মুগ্ধ হল অয়ন। নারীকে লজ্জা লাগলে এত সুন্দর দেখায় কেন? সত্যি নারী অনন্যা। উহু অয়নের রিমিপরি অয়নের চোখে অনন্যা এক রূপবতী। রিমি হসপিটালের করিডোরে হাঁটছিল আনমনে। অয়ন রিমির পিছনে আসছিল। অয়নের খুব ইচ্ছে হল রিমির হাতখানা ধরে একটু হাঁটতে। অয়নের ভাবনার মাঝেই জয়িতা এসে রিমির হাত ধরে বলতে লাগল, কিরে রিমু, ছোটবেলার বিএফকে রেখে কই যাচ্ছিস তুই? আমারে তো এখন তুই পাত্তাও দিস না। জামাই পায়া ভুলে গেছস? আয় দুজনে আজকে একসাথে ফুচকা খাই। জয়িতা রিমির হাত ধরে রাখায় অয়নের রাগে ফুঁস করে উঠে। তার রিমিপরির হাত অন্য কেউ কেন ধরবে? এই হাতখানা তো সে ধরতে চেয়েছিল। জয়িতা যতই মেয়ে হোক, অয়নের অনুমতি ব্যতীত তার রিমিপরিকে কেন স্পর্শ করল জয়িতা? আর কিসের বিএফের কথা বলছে? কে রিমির বিএফ? তাকে পেলে মাটিতে পুঁতে দিবে অয়ন। কথাটি ভেবেই অয়ন রাগে ফুঁসতে ফুঁসতে সামনের দিকে এগিয়ে যায়। অস্ট্রেলিয়ার একটি বিশাল কক্ষে এক যুবক গভীর চিন্তায় চিন্তিত। তখনই একজন লোক তার রুমে ঢুকে বলে, স্যার, আপনার কথা মতো বাংলাদেশের ভিসা কমপ্লিট। আপনার ফ্লাইটের টিকেটও রেডি। কথাগুলো শুনে আমান যুবক লোকটার দিকে তাকিয়ে মুচকি হাসে। ভালোবাসার মানুষটি আজ অন্য কারোর হয়ে যাওয়ার পরেও তার প্রতি বিন্দুমাত্র ভালোবাসার ঘাটতি নেই আমানের মনে। আমানের শুধু মনে হচ্ছে সে যা জানে আর যা দেখেছে সব মিথ্যে। তার রিমি পাখি তো তাকে ভালোবাসে, সে নিশ্চয় অন্য কাউকে ভালোবাসতে পারে না। বাংলাদেশে গেলে আমান সর্বপ্রথম রিমির সাথেই কথা বলবে। নিশ্চয়ই রিমির মনে তার জন্যে ঘৃণা এসে জমাট বেঁধেছে। না, সেই ঘৃণার গ্লানি নিয়ে বেঁচে থাকতে পারবে না আমান।
সর্বপ্রথম সে তার রিমি পাখির মনে থাকা সমস্ত সংশয়, সমস্ত প্রশ্নের খোলাসা করবে বাংলাদেশে গিয়ে। আমানের ভাবনার মাঝেই একজন লোক এসে জানায় আমানের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। আমান যেন এখনই বেরিয়ে পড়ে। আমানও লোকটার কথায় ঘড়ির দিকে তাকায়। সত্যি অনেক দেরি হয়ে পড়েছে। তার ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। আমান সুদীর্ঘশ্বাস ফেলে তার লাগেজটা নিয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে যায়। অতপর গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। অয়ন রাগে ফুঁসতে ফুঁসতে সামনের দিকে এগিয়ে জয়িতার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। এতে রিমিসহ জয়িতা ভরকে গিয়ে অয়নের পানে তাকায়। রিমিকে আরেক দফা অবাক করে দিয়ে হঠাৎ অয়ন জয়িতার হাত শক্ত করে চেপে ধরে। বাজখাই গলায় বলে উঠে, তুমি আমার রিমিপরীকে স্পর্শ করলে কেন? আমার অনুমতি ব্যতীত একদম টাচ করবে না বলে দিলাম। আর কে আমার রিমিপরীর বিএফ? একবার নাম বলো তার। মেরে পুঁতে দিব একদম। এই মেয়ে, তুমি তাড়াতাড়ি নাম বলবে নাকি? কথাটি বলেই অয়ন এক প্রকাত হাতড়ে নিজের পকেট থেকে ধারালো ছুরিখানা বের করে জয়িতার দিকে তাক করে ধরে। ছুরি দেখেই জয়িতা ভয় কেঁদে ফেলে। মনে পড়ে যায় আসিফের সেই ভয়ানক পরিণতির কথা। রিমি বিস্মিত নয়নে চেয়ে থাকে অয়নের দিকে। অয়নের চোখ মুখে যেমন রাগ উপচে পড়ছে, ঠিক তেমনভাবেই হিংস্রতা ফুটে উঠেছে। রিমি ভেবে পায় না এতদিন ছেলে অবধি ঠিক ছিল, কিন্তু এখন একজন মেয়েকে নিয়েও অয়ন হিংসে করছে। না, অয়ন স্বাভাবিক নয়। অয়ন একজন অস্বাভাবিক যুবক। অয়নকে আটকাতে হবে, তা না হলে অয়ন যেই রাগী ছেলে, সে জয়িতাকে আঘাত করতে পিছু পা হবে না। রিমির ভাবনার মাঝেই অয়ন জয়িতার আরও শক্ত করে চেপে বজ্রকণ্ঠে বলল, কি হল? আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? জয়িতা কাঁদতে কাঁদতে বলল, বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। রিমির কখনো কোনো বিএফ ছিল না স্যার। আমি তো মজা করেই বলেছি। অয়ন জয়িতার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। এই মেয়েটা রিমির বেস্ট ফ্রেন্ড। তার মানে এই মেয়েটার গুরুত্ব রিমির জীবনে অনেক, হয়তো অয়নের থেকেও বেশি। কথাটি ভাবতেই মাথায় রক্ত চড়ে বসল অয়নের। রিমি পরিস্থিতি বেগতিক দেখে অয়নের থেকে জয়িতাকে ছাড়িয়ে নিল। চোখের ইশারায় জয়িতাকে বেরিয়ে যেতে বলল। জয়িতা ছাড়া পেয়ে চটজলদি দৌড়ে চলে গেল। অয়ন রেগে জয়িতার পিছনে চলে যেতে নিলে রিমি অয়নের হাত ধরে নিজের দিকে ঘুরায়। রিমি বুঝতে পেরেছে এই মুহূর্তে অয়ন নিজের মধ্যে নেই। রিমিকেই সামলাতে হবে অয়নকে। রিমি অয়নের হাত ধরে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। পায়েল নিজের ঘরে চুল খামচে ধরে মাটিতে বসে চিৎকার করে কাঁদতে থাকে। বারবার অনামিকা আংটির দিকে তাকাচ্ছে, যা অয়ন তাকে পরিয়ে দিয়েছিল। পায়েল মুখ গুজে কেঁদে দেয়। বারবার তার চোখের সামনে ভেসে আসছে রিমি এবং অয়নের সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো। পায়েল আংটিটা খুলে ফেলে দেয়। কাঁদতে কাঁদতে বলে উঠে, অয়ন আমার সাথে চিট করেছে। হি ইজ আ চিটার। এমনকি চৌধুরী বাড়ির সবাই চিটার। সবাই আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। আমার সাথে অয়নের বিয়ে ঠিক করে অয়নের বর্তমান স্ত্রীকে অয়নের বাড়িতে রেখেছে। তাই ওরা এতটা কাছাকাছি। আমি কাউকে ছাড়ব না, কাউকে না। কথাটি ভেবেই তড়িঘড়ি করে ফোন হাতে নেয় পায়েল। অতঃপর ফোন করে রুহানা চৌধুরীর নাম্বারে। রুহানা চৌধুরী অফিসে বসে ফাইল দেখছিলেন মনোযোগ সহকারে। তখনই তিনি দেখতে পায় পায়েলের ফোন। তিনি ফোন রিসিভ করেই শুনতে পায় পায়েল তাদের কোম্পানির সাথে করা সমস্ত ডিল ক্যান্সেল করে ফেলেছে। তার একমাত্র কারণ স্বয়ং অয়ন।
পায়েলের ভাষ্যমতে অয়ন নাকি পায়েলের সাথে প্রতারণা করছে। সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েন রুহানা চৌধুরী। বয়স্ক মুখে এক রাজ্যের চিন্তা এসে ভর করে। ক্লান্তিতে মাথা এলিয়ে দেয় অফিসের চেয়ারে। হাতড়ে এসির রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেন তিনি। জানুয়ারি মাস। শীত বেশ ভালোভাবেই পড়েছে ঢাকা শহরে, তবুও এই শীতেও চরম ঘেমে একাকার হয়ে পড়েছেন রুহানা চৌধুরী। পায়েল যদি তাদের সাথে কাজ না করে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাদের। রুহানা চৌধুরী সোজা হয়ে বসলেন। এইবার ভালো করে অয়নের সাথে কথা বলতে হবে। অয়নের এইসব পাগলামোর কারণও জানতে হবে। রিমি অয়নের হাত ধরে হসপিটালের বাগানের দিকটায় নিয়ে আসে। অয়নের রাগ এখনো নাকের ডগায়। রাগে ফুসফুস করছে। সেই ফুপানির আওয়াজ রিমির কানে এসেছে খুব ভালো মতো করে। রিমি এবং দুজনেই ডক্টরের এপ্রন পরে দাঁড়িয়ে আছে। অয়ন রিমির দিকে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুমি আমায় নিয়ে এলে কেন? ওই মেয়েটা তোমাকে। অয়নের কথা বলার মাঝেই রিমি বলল, ও একটা মেয়ে ডক্টর এয়ারশি। প্লিজ ওকে নিয়ে জেলাস হবেন না অন্তত। আচ্ছা সেসব বাদ দিন, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর তাই না? একটু চারদিকে তাকিয়ে দেখুন। রিমি অয়নের রাগটাকে কমানোর জন্যে আবহাওয়ার কথাটি বলল। অয়ন এক পলক চারদিকে তাকালো। সন্ধ্যা হয়ে গেছে। চারদিকে ভালোই শীত পড়েছে। কুয়াশা এখনো পড়া শুরু হয়নি। তার মধ্যে আকাশে ঘন কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে। হয়তো জানুয়ারি মাসেও বৃষ্টি পড়বে। বৃষ্টি আসার পূর্বে ধরণীতে এক অদ্ভুত সুন্দর বাতাস এসে আছড়ে পড়ে। মনটাকে ভালো লাগিয়ে নাড়িয়ে তুলল সেই বাতাস। অয়ন নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকল তার রিমিপরির দিকে। আর রিমি কমা সে তো প্রকৃতি দেখতে ব্যস্ত। প্রকৃতিতে এক প্রকার মিশে যাচ্ছে রিমি। এই সুন্দর প্রকৃতি নিয়েও বেশ হিংসে জমল অয়নের মনে। রিমি শুধু প্রকৃতিকে কেন দেখছে? কেন এত অনুভব করছে গভীরভাবে? প্রকৃতি সুন্দর বলে কি তাতে মিশে যেতে হবে? অয়নের মতো সুদর্শন যুবক রিমিতে মুগ্ধ, সে খেয়াল কি আদৌ আছে রিমির? উহু, একদমই না। অয়ন পকেটে হাত গুজে বলে, ওহে প্রকৃতিপ্রেমী রমণী, মাঝে মাঝে এই অধম বান্দার মনের অন্তরালে প্রবেশ করেও তো দেখতে পারো। অনুভব করলে বুঝবে এই যুবক তোমার জন্যে কতটা কাতর। অয়নের গভীর আবেগমাখা কথাগুলো রিমির কানে আদৌ কি পৌঁছাল? হয়তো হ্যাঁ, কিংবা হয়তো না। রিমি চারদিকে তাকিয়ে অনুভব করতে লাগল পরিবেশটাকে। তার মধ্যে ঝুম করে বৃষ্টি এসে ভিজিয়ে দিতে লাগল ধরণীকে। ধরণীও শীতের আমেজে বৃষ্টির সাথে মিশে যেতে লাগল। রিমি বৃষ্টির সাথে তাল মিলিয়ে লাফালাফি করতে থাকে। শীতের মধ্যে বৃষ্টি সত্যি অনাকাঙ্ক্ষিত একটি জিনিস। তবুও বেশ ভালো লাগছে রিমির। রিমিকে বৃষ্টিতে ভিজতে দেখে অয়ন এগিয়ে যায় রিমির দিকে। রিমির দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলে, কি করছো কি তুমি? এইভাবে বৃষ্টিতে ভিজো না রিমি। জ্বর আসবে তো। ভিতরে চলো। অয়ন রিমির হাত ধরে ভিতরে নিয়ে যেতে লাগলে রিমি অয়নের হাত শক্ত করে ধরে আটকে রাখে অয়নকে। গভীর আকুতি ভরা কণ্ঠে বলে উঠে, আরও কিছুক্ষণ থাকি। আমি বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে চাই। এবং চাই সে আমার সমস্ত উদ্বেগ ধুয়ে ফেলুক। প্রিয়সীর গভীর আকুতিকে নাকচ করার সাধ্য নেই যুবকের। যুবক তার প্রিয়সীকে জড়িয়ে ধরল।
ঠান্ডার মধ্যে স্বামীর উষ্ণ স্পর্শ পেয়ে রিমিও আনমনে অয়নকে জড়িয়ে ধরল, মিশিয়ে নিল নিজেকে অয়নের সান্নিধ্যে। দূরত্ব কমল, একে অপরের নিঃশ্বাসের শব্দ প্রখর থেকে প্রখরতম হল। অয়নের গায়ে লেপ্টে থাকা এপ্রন এর উপর কালো হুডিটা অয়ন খুলে রিমির গায়ে ভালোভাবে জড়িয়ে দিল। রিমির ললাটে ধরে ফিসফিস কণ্ঠে গভীরভাবে বলল, রিমি পরি, বৃষ্টিকে শাস্তি দিতে ইচ্ছে করছে খুব। হিংসে হচ্ছে এই প্রকৃতির উপর, এই বৃষ্টির উপর। তোমাকে বৃষ্টি স্পর্শ করবে তা আমি মানতে নারাজ। তোমাকে স্পর্শ করার অধিকার শুধুই আমার। কথাটি বলেই রিমির থুতনি উঁচু করে ধরে রিমির ললাটে অধর ছুয়াল রিমি। কেঁপে উঠল রিমির সর্বাঙ্গ। অয়ন আরেকটু ঘনিষ্ঠ হল রিমির। একেবারে মিশে যেতে চাইল তার রিমি পরিতে। অয়নের সাথে রিমিরও বড্ড অবাধ্য হতে ইচ্ছে হল। ইচ্ছে হল নিজের স্বামীর ডাকে সাড়া দিতে। কি হবে এমন? যা হবে সবকিছু তো বৈধই হবে। বৃষ্টির তেজ বাড়ছে সময়ের সাথে, আর তার সাথে বেড়ে চলেছে দুই যুবক যুবতীর ভিতরের অস্থিরতা। রিমি এক পলক অয়নের চোখের দিকে তাকাল, সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল। অয়নের চোখের দিকে তাকানোর ক্ষমতা যে তার নেই, কেননা সেই চোখে রয়েছে আকুলতা, রয়েছে অজস্র নেশা। অয়ন রিমির গালে হাত রাখল। যুবকের ঠান্ডা হাতের স্পর্শে খানিকটা কেঁপে চোখ বন্ধ করে ফেলল রিমি নামক রমণী। মনে প্রেম নামক সুন্দর অনুভূতি ধরা দিল। সত্যিই কি আবেগময় সুন্দর অনুভূতির নাম প্রেম? এই প্রেমে কি তবে রিমিও পড়ে গেল? রিমি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ভেসে উঠল অয়ন এবং পায়েলের এনগেজমেন্টের দৃশ্য। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে নিজের থেকে সরিয়ে ফেলল অয়নকে। রিমির ধাক্কায় খানিকটা পিছিয়ে পড়ল অয়ন। কপালের বলিরেখায় রাগে রগগুলো ধরা দিতে লাগল অস্পষ্টভাবে। রিমি হুডিটা নিজের গায়ে জড়িয়ে হন্তদন্ত হয়ে হসপিটালের ভিতরে ঢুকে গেল। অয়ন রাগে বৃষ্টির মধ্যেই লাথি দিয়ে সমস্ত ফুলের টব নিমিষেই ভেঙ্গে গুড়িয়ে দিতে লাগল। আজ তো তার রিমিপরি এতটা কাছে চলে এসেছিল তার, তবে আবারও কেন দূরত্ব সৃষ্টি করল তাদের মধ্যে? অয়ন বেঞ্চে বসে চুল খামচে ধরে রিমির যাওয়ার পানে তাকিয়ে অসহায় হয়ে বলে, রিমিপরি, এই দূরত্ব আমাকে সত্যি বিচ্ছেদের থেকেও দ্বিগুণভাবে ব্যথিত করছে। খুব কষ্ট হচ্ছে আমার, অসহ্য ব্যথা হচ্ছে। সেই ব্যথা কবে বুঝবে তুমি? অয়নের গভীর অনুরক্তি তার প্রিয়সীকে ঘিরে, কিন্তু তার প্রিয়সী কি তা শুনল আদৌ? রিমি হসপিটালে ঢুকে একটা ক্লাসরুমে চট করে ঢুকে গেল। এখন প্রায় সবাই তাদের বাড়িতে কিংবা হোস্টেলে চলে গিয়েছে, তাই ক্লাসরুমটা ফাঁকা পড়ে আছে। রিমি জোরে জোরে নিঃশ্বাস নিল খানিকটা। আরেকটু হলেই বিরাট বড় ভুল করতে যাচ্ছিল সে। অয়ন তার স্বামী হলেও সে তো অন্য কারো। কয়েকদিন পরে অন্য কারো হয়ে যাবে, তখন কি করবে রিমি? রিমি খুব ভালোভাবেই বুঝতে পারছে অজান্তেই সাইকো স্বভাবের লোকটার প্রতি মন দিয়ে বসছে সে গভীরভাবে। কিন্তু তা যে অন্যায়, বিরাট অন্যায়। প্রেম এমন এক জিনিস মানুষের অজান্তেই তা মানুষের মনের অন্তরালে গভীরভাবে চলে আসে। কথাটি রিমির মস্তিষ্কে বারবার নাড়া দিচ্ছে। পরক্ষণে রিমি নিজেকে সামলিয়ে নেয়। তাকে তার অনুভূতিকে মাটিচাপা দিতে হবে। যেই কাজের উদ্দেশ্যে সে চৌধুরী বাড়িতে ঢুকেছে, সেই কাজটি এইবার তাড়াতাড়ি করে অয়ন নামক মানুষটিকে মুক্তি দিয়ে চলে যাবে সে। রিমির মামা সবেমাত্র কাজ সেরে সোফায় বসলেন। এলাকার চেয়ারম্যান তিনি, কম কাজ থাকে না তার। সারাদিন দৌড়াদৌড়ির উপর দিয়েই যেতে হয় তাকে। ভাগ্নির বিয়ে হয়েছে বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু এখনও তিনি ভাগ্নি এবং ভাগ্নির জামাইকে ডেকে আপ্যায়ন করতে পারলেন না। সে নিয়ে তার কত আফসোস।
গ্রামের লোকেরাও কত কিছু বলাবলি করছে। নিশ্চয় মেয়ের সাথে তার স্বামীর ভনিবনা নেই, তাই তো স্বামীকে নিয়ে বিয়ের পর একবারও বাপের বাড়িতে আসে না। বিষয়টি খুব বেশি অস্বস্তিতে ফেলছে রিমির মামাকে। চেয়ারম্যান হওয়ায় তার সামনে কথাগুলো বলতে কারোর সাহস না থাকলেও কথাগুলো তার কানে ঠিকই এসেছে। গ্রামের লোকের কাজই তো একটা, আর তা হলো তিলকে তাল বানানো। রিমির মা চা এনে রিমির মামার চেয়ারের সামনের টেবিলে রাখলেন। তাকে দেখেও অনেক চিন্তিত লাগছে বটে। রিমির মামা চা খেতে খেতেই তার বোনকে প্রশ্ন করে বললেন, কি হয়েছে রে, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তুমি যেই চিন্তায় চিন্তিত, আমিও সেই একই চিন্তায় চিন্তিত বটে। কেন? গ্রামের লোক 10 কথা রটাচ্ছে। জামাইকে এইবার ডেকে খাওয়াতেই হবে, না হলে লোকের কথা থামানো যাবে না। ঠিকই বলেছিস, আমাকেই দেখতে হবে এখন। রিমির মামা ফোন বের করে রুহানা চৌধুরীর নাম্বারে ফোন দিলেন, উদ্দেশ্য অয়ন এবং রিমিকে দাওয়াত দেওয়া। আমান প্লেনে উঠেছে কিছুক্ষণ হল। সকল যাত্রী নিজ নিজ কাজে ব্যস্ত। আমান তো নিজের চিন্তায় বিভোর। বারবার শুধু ছটফট করছে তার পরাণ পাখি। কখন বাংলাদেশে যাবে আর কখনোই বা সে দেখা করবে তার রিমি পাখির সাথে। তখনই আমানের কানে গেল কোনো এক দম্পতির কথোপকথন। একজন বৃদ্ধ বয়স্ক লোক তার স্ত্রীকে বলছেন, বুঝলে অনু, সেদিন যদি তোমাকে জোর করে নিজের না করতাম তাহলে বোধহয় আজকে আমাকে দেবদাস হয়েই থাকতে হতো। তোমার সাথে এই 30টা বছর সুখের মুহূর্তগুলো কাটানো হতো না। স্বামীর কথায় বয়স্কা অনু হাসল খানিকটা। আমানের মাথায় চট করে একটা কথা বেশ নাড়া দিয়ে উঠল। অনেক সময় জোর করে হলেও নিজের ভালোবাসা আদায় করে নিতে হয়, না হলে আজীবন আফসোসের সাথেই পার করতে হয়। আমান কথাগুলো ভাবল। সঙ্গে সঙ্গে তার প্রিয়তমা রিমি পাখির হাসিমাখা মুখশ্রী ভেসে উঠল। আমানের মনেও বড্ড লোভ জন্ম নিল তার প্রিয়সীকে নিজের করে পাওয়ার। রিমি হসপিটালে নিজের ক্লাসে ঢুকে হতবাক হয়ে গেল। পুরো ক্লাসরুম ফাঁকা। রিমি হাঁক ছেড়ে সবাইকে ডাকল, কিন্তু কেউ আসল না। রিমি ক্লাসরুম থেকে বেরিয়ে দোতলার পুরো আনাচে কানাচে গেল, কিন্তু দুতলার করিডোরে কেউ নেই। রিমিকে অবাক করে দিয়ে কেউ রিমির হাত ধরে রিমিকে একটা ক্লাসের রুমে নিয়ে গেল। রিমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে অয়নকে দেখে খানিকটা স্বস্তি পায়। অয়ন ঠোঁটে চমৎকার হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। রিমি অস্থিরতার সুরে বলে, এখানে কেউ নেই কেন? অয়ন খুব সহজভাবেই বলল, 2 তলার এই ফ্লোরটা তো কেউ থাকবে না। সবাইকে আমি 3 তলার ফ্লোরে শিফট করেছি। শুধু তুমি এই ফ্লোরে ক্লাস করবে এন্ড এখানে কোনো স্টাফ থাকবে না। সবাই তোমার আসার আগেই কাজ সেরে চলে যাবে। রিমি অবাক হয়েই বলল, মানে এই ফ্লোরে শুধু আমি একাই থাকব? কিন্তু কেন? হুম, তুমি তো বললে সবাই নাকি তোমার দিকে কেমন করে তাকায়, তোমার নাকি অস্বস্তি হয়, তাই সবাইকে তোমার থেকে আলাদা করে দিয়েছি। তোমার সমস্যা হয় এমন কাউকে তোমার আশেপাশে আমি ঘেঁষতে দিব না। তাছাড়া আমার রিমি পরীর দিকে কেন তাকাবে? আমার পরীর দিকে শুধু আমি তাকাব। কথাটি বলেই রিমির হাত ধরে গভীরভাবে চুমু খায় অয়ন। রিমি অয়নের থেকে ছিটকে সরে যেতে চায়, কিন্তু পারে না, অয়ন তাকে চেপে ধরে রেখেছে। রিমি অয়নের কথায় তেমন একটা অবাক হয় না, শুধু চেয়ে থাকে অয়নের দিকে। লোকটা এমন কেন? এইভাবে তার থেকে সবাইকে দূরে সরিয়ে দিল। অয়ন রিমির আরও কাছে গিয়ে বলে, তুমি চাইলে আমি তোমার জন্যে আলাদা হসপিটালের ব্যবস্থা করে দিব। আলাদা বড় বড় প্রফেসর শুধু তোমার জন্যেই আসবে রিমি পরী। রিমি সুদীর্ঘশ্বাস ফেলে। সে জানে রাগ করে কিছু হবে না।
অয়ন এই রকমই। এখন যদি সে অয়নের সাথে দ্বিমত পোষণ করে তাহলে অয়ন আরও রেগে যাবে। অয়ন যত রেগে যাবে ততই ক্ষতি। রিমি অয়নের চোখের দিকে তাকিয়ে আনমনে প্রশ্ন করে উঠে অয়নের উদ্দেশ্যে, এইভাবেও আগলে রাখা যায় নাকি? হ্যাঁ, আগলে রাখার অনেক ধরন আছে রিমিপরি। আগলে রাখাটাই বড় ব্যাপার। কিভাবে আগলে রাখা হয় সেইটা কিন্তু বড় ব্যাপার নয়। অয়নের কথায় তখন কিছুই বলতে পারেনি রিমি। রিমি যথারীতিতে একা ক্লাস করেই বেরিয়ে গেল হসপিটাল থেকে একা। তখনই তার নজর গেল পিছনের দিকে। সেদিনের মতো আজকেও তার পিছনে মহিলা গার্ডগুলো রয়েছে। রিমি বুঝতে পারছে না এই মহিলা গার্ডগুলো কেন তার পিছু নিচ্ছে। রিমি জোরে জোরে পা চালায় দ্রুত। মহিলাগুলোও রিমির পিছনে আসতে থাকে। কিন্তু সেদিনের মতো রিমির ভাগ্য রিমির সহায় হয় না। আজকে রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা। কোন গাড়িও নেই। রিমি এইবার দৌড়ে রাস্তায় এপাশ থেকে ওপাশে চলে যেতে নিলে কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রিমি চোখ তুলে তাকিয়ে দেখে ফারহান নামক ভয়ঙ্কর অতীতকে দেখে ছিটকে সরে গিয়ে দ্রুততার সাথে উঠে গেল রিমি। ফারহান অদ্ভুত দৃষ্টিতে রিমির পানে তাকিয়ে আছে। রিমি বেশ অনেকটাই দূরত্ব বাড়িয়ে নিল ফারহানের থেকে। নিরিবিলি শান্ত পরিবেশ। রাস্তায় তেমন কেউ নেই। পিচ ডালা রাস্তায় শুধু দুই একটা গাড়ি চলাচল করছে। রিমি তখন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ফারহানের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়েছিল। ফারহানকে দেখে দ্রুত সে উঠে পড়ে। রিমিকে থামতে দেখে পিছনে থাকা মহিলা গার্ডগুলো দৌড়ে আসে। সবার মাথায় নিচু। একজন মহিলা গার্ড নিচু হয়েই বলে, ম্যাম, আপনার কোথাও লাগেনি তো? ম্যাম প্লিজ বলুন আপনার কি কোথায় লেগেছে। লাগলে প্লিজ আমাদের বলুন, না হলে স্যার আমাদের অবস্থা খারাপ করে দিবে। মহিলাগুলোর কথা শুনে রিমি চোখ বড় বড় করে বলে, মানে, কে আপনাদের স্যার? আর আপনারা কেন আমার পিছনে আসছেন? মহিলাগুলো আগের ন্যায় মাথা নিচু করেই বলল, আপনি আমাদের দেখে পালাচ্ছেন কেন? আমরা তো আপনার সেফটির জন্যে আপনার পিছনে দৌড়াচ্ছিলাম। রিমিকে অবাক করে দিয়ে গম্ভীর পুরুষ কণ্ঠে কেউ বলে উঠে, ওরা আমার গার্ডস। রিমি পিছনে তাকিয়ে দেখে অয়ন সাদা এপ্রন পরে গম্ভীর মুখ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন মহিলা গার্ডসগুলোকে চোখের ইশারা দিয়ে যেতে বলে। মহিলা গার্ডসগুলো অয়নের চোখের ইশারায় চলে যায়। কিন্তু আপনি ওদের রেখেছেন কেন? আমার উপর নজরদারি করার জন্যে। রিমির প্রশ্নে অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রিমির সামনে এসে ফারহানের দিকে তাকিয়ে বলে, আজকালের কিছু মানুষের নজর একটু বেশিই পড়ছে তোমার উপর। তাদের নজর থেকে হেফাজত করার জন্যে তোমার জন্যে মহিলা গার্ডস রেখে দিয়েছি, যেন তোমার 24 ঘন্টার সব খবর আমি পেয়ে যাই। ফারহান দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। অয়ন যে তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছে তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি তার। অয়ন ফারহানের সামনেই রিমির হাত ধরে গাড়ির দিকে এক প্রকার টেনেই নিয়ে গেল। ফারহান আবারও মাথা তুলে একবার রিমি এবং অয়নকে যাওয়ার পানে তাকিয়ে রইল। ফারহানের চোখের সামনেই অয়ন গাড়িটা ঘুরিয়ে নিজের গন্তব্যের দিকে নিয়ে গেল। ছোটবেলা থেকেই তাদের মধ্যে দূরত্ব। তাই তো আজ আপন ভাই হয়েও ফারহান কিংবা অয়ন একে অপরের খবর নেওয়ার প্রয়োজন বোধ করল না। বরং অয়ন ফারহানকে খুঁচিয়ে কথা বলল। ফারহানের ভাবনার মাঝেই সানা দৌড়ে ফারহানের কাছে আসল। ফারহান এবং সানা গাড়িতে করে অফিসে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সানার চকলেটের দোকান দেখে খুব চকলেট খেতে ইচ্ছে হল। তাই সানা তখন চকলেটের দোকান দেখে ফারহানকে দেখে দাঁড়াতে বলে চলে গিয়েছিল। সেই মুহূর্তেই রিমি এসে হন্তদন্ত হয়ে ফারহানের সাথে ধাক্কা খায়। রিমিকে দেখেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিল ফারহান।
রিমিকে দেখলেই তার মস্তিষ্কে শুধু অতীতের কিছু স্মৃতি এসে হানা দেয়, কিন্তু ফারহান রিমিকে যা ভাবছে আদৌ কি তা রিমির সঠিক পরিচয়? কে এই রিমি? তার আসল পরিচয়টা কি? রিমি নাকি জান্নাত? বিভিন্ন প্রশ্নে এসে ঘিরে ধরেছে ফারহানকে, যা ফারহান চাইলেও এড়াতে পারছে না। স্যার, আমাদের বেশি দেরি হয়ে যাচ্ছে। সানার কথায় হুঁশ আসে ফারহানের। সানার দিকে তাকিয়ে চমৎকার হাসি উপহার দিয়ে সায় দিয়ে গাড়িতে উঠে পড়ে ফারহান। সেই হাসি দেখে এক মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে পড়েছিল সানা। মানুষের হাসি এত সুন্দরও হয়। গাড়ির এক কোণে বসে আছে রিমি। তার চোখ বারবার যাচ্ছে তার সামনে থাকা যুবকের দিকে। যুবকের চোখের ঘন ঘন পাপড়ি দ্বারা বারবার পলক ফেলছে। দাঁত দিয়ে কামড়ে ধরেছে নিজের অধৈর্যরা। চুলগুলো এক হাত দিয়ে খামচে ধরে বারবার পিছনের দিকে ঠেলে দিচ্ছে। অসহ্য রাগ হচ্ছে অয়ন নামক যুবকের, যা খুব ভালো করেই বুঝতে পারছে রিমি। সবাই কেন তোমার দিকেই তাকিয়ে থাকে? এই লজিকটা আজকেও বুঝলাম না। অসহ্য লাগে, সবার চোখ উপড়ে ফেলতে ইচ্ছে করে। তোমার দিকে শুধু আমি তাকাবো, বুঝলে? অয়ন রিমির দিকে কটমট করে তাকিয়ে কথাটি বলে। রিমি বিরক্তির সাথে বলে, একজন প্রয়োজনে আরেকজনের দিকে তাকাইতেই পারে, তাই বলে এত রেগে যাচ্ছেন কেন আপনি? সাইকো লোক একটা। অয়ন রাগে হঠাৎ গাড়ির ব্রেক কষে জোরে ঘুষি মারে গাড়ির হ্যান্ডেলে। হঠাৎ ব্রেক কষাতে রিমি মাথা গাড়ির সিটে এসে বাড়ি খায়, কিন্তু রিমি ব্যথা পায় না, কেননা অয়ন সিটে নিজের হাত পেতে রেখেছে। তাই রিমির মাথায় ব্যথা পায় না। রিমি অয়নের দিকে তাকাতেই অয়ন রিমির কাছে এসে রিমির ললাটে ধরে ঠোঁটজোড়া ছুঁয়ে দেয়। স্বামীর গভীর ভালোবাসাময় স্পর্শে রিমির হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। ছেয়ে যায় হৃদয়ে অদ্ভুত ভালো লাগার স্পর্শে। অয়ন রিমির ললাটে ধরেই বলে, তোমার সাইকো থাকতে তোমাকে কখনো ব্যথা পেতে দিবে না রিমি পড়ি। হাজারো প্রতিকূলতায় হাজারো বিপদে তোমার ঢাল হয়ে সর্বদা দাঁড়িয়ে থাকবে তোমার সাইকো। রিমির মামা নিজের রুমে এসে একটা চেয়ারে বসে ধপ করে বসে পড়ল। মুখ তার বেজায় গম্ভীর। ললাটের বলিরেখায় হাজানো চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে ইতিমধ্যে। রিমির মা রিমির মামাকে দেখেই ছুটে এসে বললেন, কি হলো ভাই? তোমাকে হঠাৎ চিন্তিত মনে হচ্ছে কেন? মিসেস রুহানার সাথে কথা বলেছিলে তুমি? কি বলেছেন উনি? আমাদের মেয়েটা সুখে নেই রে, ওর সংসার ভাঙতে বসেছে। কথাটি বলেই রিমির মামা হু হু করে কেঁদে ফেললেন। রিমির মা তার ভাইয়ের পাশে বসে অস্থির হয়ে বললেন, কি হয়েছেটা কি? একটু খুলে বলো আমাকে। সংসার ভাঙতে চলেছে মানে কি? রিমির মামা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আজকে রুহানা চৌধুরীকে ফোন দিয়েছিলাম, তখনই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তখন অয়ন এবং রিমির বিয়ে শুধু সম্মান বাঁচানোর জন্যে দিয়েছিলেন। অয়ন এবং রিমির ডিভোর্স নাকি 2-3 দিনের মধ্যে করিয়ে দিবেন এবং অয়নের বিয়ে অন্য কারো সাথে দিবেন। আমাদের মেয়ের সংসারটা শেষ রে। মেয়ের সংসার শেষ হয়ে যাবে শুনে রিমির মা হু হু করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে। আমার মেয়েটা তো বিয়েটাই করতে চাইছিল না। আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। রিমির মামা ও মাথায় হাত দিয়ে বসে রইলেন। অতঃপর কিছু একটা ভেবে বললেন, ভুল যখন আমরা করেছি তখন আমরাই শুধরে নিব সেই ভুল। রিমির মামার কথা বুঝতে পারলেন না রিমির মা। শুধু চেয়ে রইলেন ভাইয়ের দিকে। পায়েল রুহানা চৌধুরীর কথায় আজকে চৌধুরী বাড়িতে এসেছে। রুহানা চৌধুরী অয়ন এবং রিমির ডিভোর্সের পেপার রেডি করে ফেলছেন ইতিমধ্যে। অয়নের মতিগতি সুবিধা ঠেকেছে না তার কাছে, তাই তিনি দ্রুত কাগজ তৈরি করে ফেলেছেন।
পায়েল শুধু মনে মনে একটা কথাই ভাবছে, ভালোই ভালোই অয়ন রিমির ডিভোর্সটা হয়ে গেলেই সে নিশ্চিন্ত, কিন্তু রিমির প্রতি অয়ন যে কতটা পাগল তার সাক্ষী পায়েল নিজে। অয়ন কি আদৌ রিমিকে ডিভোর্স দিবে? সেই প্রশ্ন ঘিরে ধরে পায়েলকে। নিজের ক্ষত হওয়া হাতের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল পায়েল। অয়নের করা সেই ভয়ঙ্কর কাণ্ডের কথা মনে পড়তেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় পায়েলের। তখনই সেখানে রিমি এবং অয়ন উপস্থিত হয়। রিমি এবং অয়নকে একসাথে দেখে রুহানা এবং পায়েল দুজনেরই মুখ কালো হয়ে যায়। অয়ন উকিলকে দেখেই বললেন, উনি এখানে কেন? রুহানা চৌধুরী অয়নের হাতে ডিভোর্সের কাগজ ধরিয়ে তাতে সাইন করে দিতে বলেন। অয়নের অগোচরে রুহানা চৌধুরী এত দ্রুততার সাথে ডিভোর্স পেপার তৈরি করাই রাগে কপালের বলিরেখায় গম্ভীর্যপূর্ণ ভাঁজ পড়ে অয়নের। অয়ন রাগে হাতজোড়া মুঠো করে নেয়। ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে রিমি দীর্ঘশ্বাস ফেলে। তার কাজই তো শেষ হলো এখন অবধি। এখন যদি তার এবং অয়নের ডিভোর্সটা হয়ে যায় তাহলে তো সে বাড়িতে থাকতে পারবে না। এতে রিমির উদ্দেশ্য সফল হবে না। কথাটি ভেবেই রিমি নখ কামড়াতে থাকে। রুহানা চৌধুরী এইবার পায়েলের হাত ধরেই অয়নের সামনে নিয়ে আসে। অতপর ধীর কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলে, দেখো তো অয়ন, মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। তোমাকে ছাড়া এখন সে কোনো শ্যুটও করবে না। তাই আমি দ্রুততার সাথে তোমার এবং রিমির ডিভোর্স পেপারটা রেডি করেছি। এখন তোমরা পেপারে সাইন করে দাও। তারপর তো তোমার এবং পায়েলের বিয়ের ব্যবস্থাও করে ফেলতে হবে। তোমাদের একবার বিয়ে হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। অয়ন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পায়েলের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি খুন করে ফেলবে অয়ন। পায়েল তো ভয়ার্ত মুখ শ্রীতে নিচের দিকে তাকিয়ে আছে। চোখ মুখে তার একরাশ ভয়। উকিল সাহেব এক পলক ঘড়ির দিকে তাকিয়ে রুহানা চৌধুরীকে তাড়া দিয়ে বললেন, মিসেস চৌধুরী একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমার আরও কয়েকটা জায়গায় যেতে হবে। রুহানা চৌধুরী তার কথায় সায় দিয়ে অয়নকে নিয়ে উকিলের সামনাসামনি বসালেন। অয়নও খুবই ভদ্রতার সাথে বসে পড়ল। উকিল সাহেব রিমিকেও অয়নের পাশে বসতে বললেন। মেঘ এবং তার মা রুজা চৌধুরীও চলে এলেন। মেঘ বারবার চাইছে যেন ডিভোর্সটা না হয়। রুজা চৌধুরী শুধু ঠায় দাঁড়িয়ে আছেন একটা জিনিসই দেখার প্রয়াসে, জল কত দূর গড়ায়। রুজা চৌধুরী অয়নকে খুব ভালো করেই চিনেন। শান্তভাবে সবকিছু মেনে নেওয়ার ছেলে সে নয়, যদিও রুহানা চৌধুরীর কথাই সে সবসময় মেনে চলে, কিন্তু রিমির বেলায় আদৌ কি তা মানবে? রিমি চাতক পাখির ন্যায় বারবার শুধু অয়নের পানে তাকাচ্ছে, কিন্তু অয়নের মতিগতি বুঝতে সে ব্যর্থ। রিমির এইবার কান্না পাচ্ছে। যাকে বলে গলা ধরে চিৎকার করে কান্না আসছে। না, শুধু উদ্দেশ্য সফল হয়নি বলে যে রিমির চোখমুখে বিষণ্ণতার ছাপ তা নয়। আরও একটা কারণ আছে যার জন্যে রিমি আজ ভিতরে ভিতরে খুব অস্থির, তার কারণ কি অয়ন নিজেই। রিমি জানে না। শুধু জানে কিছুক্ষণ আগের মুহূর্তটা যদি ফিরে পাওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো। রিমি মনের ভিতরে অজেনা এক অস্থিরতা এসে বাসা বেঁধেছে। উকিল সাহেব অয়নের দিকে কলমটি এগিয়ে দিয়ে বললেন, ডক্টর এয়ারশি প্লিজ দ্রুত সাইন করে দিন। আমাকে আরও জায়গায় যেতে হবে। অয়ন কলমটি হাতে নিয়ে এক পলক তাকিয়ে প্রথমে রিমির দিকে এগিয়ে দিল। রিমির দিকে এইভাবে এগিয়ে দেওয়াতে রিমিসহ সবাই বিস্মিত হয়ে অয়নের পানে তাকায়। অয়ন পায়ের উপর পা রেখে খুব সহজভাবেই রিমির দিকে তাকিয়ে বলল, তুমি আগে সাইন করো রিমি পড়ি, তারপর না হয় আমি করব। অয়ন যে রিমিকে এত কঠিন কাজের দায়িত্ব দিবে তা কখনোই ভাবেনি রিমি। রিমি কাঁপা কাঁপা হাতে কমলটা নেয়। কলমটা নিলেও তার হাত কাঁপছে।
নেত্রকোনায় সামান্য জল এসে টলমল করছে। রিমি নিজেকে সামলিয়ে নেয়। তাকে ফুটবল হলে চলবে না। রিমি বুকে পাথর দিয়ে সাইন করতে নিলে কেউ তার থেকে কলমটি কেড়ে নেয়। রিমি অবাক হয়ে তাকিয়ে দেখে অয়ন ভয়ঙ্কর রাগান্বিত হয়ে তার দিকে তাকিয়েছিল। এইটা কি করছেন আপনি? কলম কেড়ে নিলেন কেন আপনি? আমার দেরি হয়ে যাচ্ছে তো। উকিলের কথায় অয়ন তার পাশে থাকা কাচের গ্লাসটা উকিলের টাকের মাঝ বরাবর ছুঁড়ে মারে। উকিল মাথায় হাত দিয়ে ব্যথায় চিৎকার করে। অয়ন উঠে দাঁড়িয়ে ডিভোর্সের কাগজটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। পায়েল এবং রুহানা চৌধুরীর সামনেই। অতঃপর উকিলের কলার উঁচু করে নাক বরাবর ঘুষি মেরে বলে, তুই আমার আর আমার রিমিপরির ডিভোর্স করাবি। তোর দেরি হওয়া বের করছি আমি। গার্ডস কাম ফার্স্ট। অয়নের হুঙ্কারে কয়েকজন কালো পোশাক পরিহিত গার্ডস এসে উকিলকে ধরে নিয়ে যেতে থাকে। উকিল চিৎকার করতে করতে বলে, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ বলো না। আমার দেরি হয়ে যাচ্ছে তো। আরে ভাই, আমার বউ বাসায় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। দেরি করে বাসায় ফিরলে পিটাবে। উকিলের এমন কথায় মেঘ এমন একটা কঠিন পরিস্থিতিতেও হুহা করে হেসে উঠে। অয়ন উকিলের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনার বউয়ের দিকটা আমরা দেখে নিব। এখন আপনি আপনার আসল জায়গায় যান। আসল জায়গা মানে? উকিলের প্রশ্নে অয়ন শুধু বাঁকা হাসে। গার্ডসগুলো উকিলকে নিয়ে যায়। রুহানা চৌধুরী এইবার রেগে অয়নের কাছে গিয়ে রিমিকে উদ্দেশ্য করে অয়নকে ক্ষিপ্ত গলায় বলে উঠে, এই 2 দিনের সাধারণ মেয়ের জন্যে তুমি আমাকে আজ অপমান করলে অয়ন। এই শিক্ষা দিয়েছি তোমাকে আমি। আজ তুমি তোমার গ্র্যান্ডমার অসম্মান করলে। অয়ন দ্বিগুণ ক্ষোভ নিয়ে চিৎকার করে বলে, জাস্ট স্টপ গ্র্যান্ডমা। একদম আমাকে রিমিপরিকে সাধারণ বলবে না। অয়নের চিৎকার দমে যায় রুহানা চৌধুরী। অয়ন রিমির দিকে এগিয়ে গিয়ে বলে উঠে, আমার স্ত্রী অনন্যা। অসাধারণ আমার স্ত্রী। আমার রিমিপরি। তাই তো তার নেশায় আসক্ত হয়ে এক নেশাক্ত প্রেমিকে পরিণত হয়েছি আমি। অয়নের কথায় সবাই কেমন একটা ঘরে চলে যায়। সবার কেমন একটা লাগছে। পায়েলের গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রুহানা চৌধুরীর মাথায় হাত। তিনি যা সন্দেহ করেছিলেন তাই হল। অয়ন অবশেষে রিমিকে ভালোই বেসেই ফেলল। যাকে বলে পাগলামো ভালোবাসা। অয়ন মুখে সম্পূর্ণ গাম্ভীর্য এঁটে বলল, আমি পায়েলকে কিছুতেই বিয়ে করব না। এইসব বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো সবাই। কথাটি বলে সকলের সামনেই রিমিকে কোলে তুলে উপরের দিকে নিয়ে যেতে লাগল। মেঘ পারছে না এই মুহূর্ত নাচতে। না হলে সে অবশ্যই নাচত। আমান সবেমাত্র বাংলাদেশের মাটিতে পা রেখেছে। দেশে এসেই প্রাণভরে নিঃশ্বাস নিল সে। অনেক ভালো লাগছে তার। কতদিন পর ফিরে এলো সে। এইবার শুধু সে তার রিমি পাখির সাথে দেখা করে সবকিছু বলে দিবে তার রিমি পাখিকে। কথাটি ভেবেই মুচকি হেসে একটা ট্যাক্সি ডেকে তাতে উঠে রওনা দিল আমান। অয়ন রিমিকে কোলে নিয়ে নিজের ঘরের এনে দাঁড় করিয়ে দরজা খট করে বন্ধ করে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। রিমি তাজ্জব বনে ঠায় দাঁড়িয়ে আছে। অয়ন কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রিমির কাছে গিয়ে রিমিকে জোরে চেপে ধরে বলে, কেন সাইন করতে গিয়েছিলে তুমি? বলো কেন? আপনিই তো সাইন করতে বললেন। রিমির কথাকে সম্পূর্ণ করতে না দিয়ে অয়ন দাঁত দাঁত চেপে বলল, ডোন্ট এক্সকিউজ মি রিমিপরি। আমি বললাম বলেই তুমি সাইন করে দিবে? এত বাধ্য মেয়ে তো তুমি নও। আমার প্রতি কি তোমার কোনো অধিকার নেই? এই পরি বলো না। রিমি নিশ্চুপ।
অয়নও থেমে যায়। অতঃপর কিছু একটা ভেবে রিমির কপালের সাথে নিজের কপাল মিশিয়ে ধীর কণ্ঠে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাববে না রিমিপরি। তুমি হীনা, তোমার সাইকো যে বড্ড অসহায়, বড্ড একা, একদম অসম্পূর্ণ। বিয়ের পরে প্রাক্তন প্রেমিককে এক মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে যায় রিমি। তার সামনেই সশরীরে দাঁড়িয়ে আছে আমান শিকদার, যে এখন রিমির প্রাক্তন শুধুমাত্র। রিমি বিস্মিত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আমানকে যে বিয়ের এতদিন পরে সে দেখতে পাবে, সে তা কখনোই কল্পনা করেনি। আজ অয়নের কয়েকটা গুরুত্বপূর্ণ অপারেশন ছিল, তাই অয়ন আজ একটু তাড়াতাড়ি হসপিটালে চলে গিয়েছিল। তাই আজ রিমিকে একাই হসপিটালে আসতে হয়েছে। যদিও অয়ন মহিলা গার্ডসগুলোকে রিমির পিছনেই থাকতে বলেছিল, কিন্তু রিমির এইভাবে গার্ডস নিয়ে যেতে মোটেও ভালো লাগছিল না, তাই রিমি বুদ্ধি খাটিয়ে মহিলা গার্ডসগুলোকে বলে পাঠায় যেন রিমির জন্যে পানি কিনে নিয়ে আসে। রিমির আদেশে মহিলা গার্ডসগুলো রিমিকে ছেড়েই পানির দোকানের দিকে যায়। মহিলা গার্ডসগুলোকে যেতে দেখে রিমি সামনের দিকে এগোতেই একটা গাড়ি দ্রুত গতিতে রিমির পাশে ঘেঁষে দাঁড়ায়। এতে রিমি চমকে যায় বেশ খানিকটা, কিন্তু রিমিকে অবাকের শীর্ষে পৌঁছে দিয়ে গাড়ি থেকে আমান বের হয়। রিমিকে দেখেই আমান স্মিত হাসে। আমান রিমির দিকে এগোতে নিলে রিমির ঘোর ভাঙ্গে। না সে কোন স্বপ্ন দেখছে, না আমান সত্যিই তার সামনে রয়েছে। রিমি পিছিয়ে নেয় নিজেকে। রিমিকে পিছাতে দেখে আমান থেমে যায়। থমথমে গলায় রিমির পানে তাকিয়ে বলে, তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন রিমি পাখি? এই দেখো আমি তোমার আমান। রিমি আমানের দিকে হাত দিয়ে ইশারা করে আমানকে থামতে বলে। আমানও এগোয় না, শুধু আশাহত হয়ে রিমির দিকে তাকিয়ে থাকে। রিমি আমানের দিকে তাকায় না। নিচু হয়ে ভেজা গলায় বলে, এতদিন পরে তুমি কেন আমার সামনে এলে আমান? কেন এলে? তুমি একদম আমার কাছে আসবে না। আমি তোমার মুখ দেখতে চাই না। আমান এইবার নিজেকে থামিয়ে রাখতে পারে না, বরং দ্রুত পা এগিয়ে রিমির সামনে দাঁড়িয়ে রিমির হাত ধরে শক্ত গলায় বলে, রিমি পাখি আমার কথাটুকু শুনো দয়া করে। রিমি এক ঝটকায় নিজের থেকে আমানের হাত ছাড়িয়ে নিল। নেত্রকোনায় পানি কেমন চকচক করছে রিমির। রিমি অশ্রুগুলোকে হাতের উল্টো পিঠ দিয়ে দ্রুত সময়ে নিয়ন্ত্রণ করে ফেলে। তেজি গলায় বলে উঠে, ছুবেন না আপনি আমায়। আমি এখন অন্যের স্ত্রী। আপনি আমার কাছে পরপুরুষ মাত্র। আমাকে ছোঁয়ার কোন অধিকার নেই আপনার। ভালোবাসার মানুষটির জন্যে অসহায় হয়ে তাকিয়ে রইল আমান। তার ভালোবাসার মানুষটি এতটা পাথর কেন? এতটা অবুঝ কেন? দুই একটা কথা শুনলে কি খুব ক্ষতি হয়ে যেত তার? আমানের বুক ভারী হয়ে আসলো। কান্নাগুলো গলায় দলা পাকাতে শুরু হলো। ললাটে ঘাম এসে জমাট বাঁধতে শুরু হলো। রিমি আমানের দিকে তাকালো না এক পলকও। পিছনে ঘুরে হাঁটা শুরু করলো, কিন্তু আমানের একটি বাক্য শুনে সে থেমে যায়। আমান খুবই শান্ত গলায় বলে, রিমি পাখি, সেই অস্ট্রেলিয়া থেকে শুধু আমি তোমার জন্যে ফিরে এসেছি। আমার একটা কথা শুনো তুমি। রিমি পিছনে ঘুরল না। কান্না মিশ্রিত গলায় বলে উঠে, আপনি বড্ড দেরি করে ফেলেছেন আমান শিকদার। সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, জানেন তো মিস্টার আমান শিকদার।
আপনাকে আমি যখন আমার পাশে সবথেকে বেশি চেয়েছিলাম তখন আপনি আমার পাশে থাকেননি, বরং মাঝপথে আমার হাতখানা ছেড়ে চলে গিয়েছিলেন। এখন সেই হাত আপনি চাইলেও ধরতে পারবেন না, কেননা সেই সময় যে পেরিয়ে গিয়েছে। ভালোবাসার মানুষটির গভীর অভিমানে বলা প্রতিটি বাক্য আমানের বুকে ছুরির মতো আঘাত করে। আমান চাইলেও পারছে না চিৎকার করে কাঁদতে। শুধু চেয়ে থাকে রিমির পানে। রিমি পিছনে তাকায় না, সামনের দিকে হাঁটতে থাকে। পিছনে ঘুরলে হয়তো দেখতে পারত একজোড়া লাল আখি জোড়া। অশ্রু বিসর্জন দিচ্ছে তারই জন্যে। রিমি হসপিটালে যায় না, গার্ডদের নিয়ে বাড়িতেই ফিরে আসে। বাড়িতে এসে রিমি নিজের কোণার ঘরের রুমটায় চলে আসে। ব্যাগটা রেখেই মাথায় হাত দিয়ে শুয়ে পড়ে বিছানায়। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে তার। আমানকে দেখে এক প্রকার অনুভূতিশূন্য হয়ে পড়েছিল সে। সে তো ভেবেছিল আমানকে দেখতে পেলে আমানকে ঘিরে সমস্ত অভিযোগের ঝুড়ি নিয়ে বসবে সে। আজ কথায় যেন অভিযোগ শূন্যের কোঠায় চলে গেল। আমানকে দেখে রিমির কেমন যেন গলা থেকে শব্দগুলো বের হতে চাইল না। রিমি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আনমনে বলল, আপনাকে অভিযোগগুলো বলা হলো না আমান। এই অভিযোগগুলো আমার বুকে পুষে রাখবো আমি। অভিযোগগুলো বুকে পুষে রাখতে রাখতে আমি ঠিক অনুভূতিশূন্য পাথরে পরিণত হয়ে যাব। কথাটি বলেই রিমি চোখ বুঝল। গালে কোন পুরুষের হাতের স্পর্শে চটজলদি নিজের আখিজোড়া খুলে হন্তদন্ত হয়ে রিমি শোয়া থেকে উঠে বসে দেখে অয়ন তার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। গায়ে সাদা শার্ট, যা ঘেমে একেবারে গায়ের সাথে লেপ্টে রয়েছে। অয়নের ফর্সা মুখমণ্ডলও ঘেমে একাকার হয়ে রয়েছে। অয়নের লাল টকটকে নেত্রকোনা বারবার জানান দিচ্ছে আজ অয়ন বেশ ক্লান্ত, অনেক ক্লান্ত। অয়নের চুলগুলো কপালে লেপ্টে রয়েছে। রিমির বড্ড ছুঁয়ে দিতে ইচ্ছে করল চুলগুলো। রিমি তাই করল। হাত বাড়িয়ে অয়নের ঘন চুলগুলো নাড়িয়ে দিতে লাগল। অয়ন আবেশে চোখ বন্ধ করে নিল আখিজোড়া। চোখ বন্ধ করেই রিমির হাত নিজের বুকে রাখে। অতপর ক্লান্ত সুরেই বলে, রিমি পরি, অনুভব করতে পারছো তুমি? আমার বক্ষে আজ বড্ড ব্যথা। সেই ব্যথা শুধু তোমাকেই ঘিরে। অয়নের কথা বুঝল না রিমি। রিমিকে আরেক দফা অবাক করে দিয়ে হঠাৎ করে অয়ন রিমির হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগল। অতপর সাবান দিয়ে রিমির হাত বারবার ঘষতে শুরু করল। রিমি বুঝতে পারছে না অয়ন হঠাৎ তার হাত ধুচ্ছে কেন। অয়ন এমনভাবে রিমির হাত সাবান দিয়ে ঘষছে যার ফলে রিমির হাত লাল হয়ে একাকার হয়ে গিয়েছে। একটু হলেই চামড়া ছিলে যাবে। রিমি ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আমার ব্যথা করছে ডক্টর এয়ারশি। আমার সত্যি ব্যথা করছে। কথাটি বলতে বলতে চোখজোড়া টলমলে হয়ে উঠল রিমির। অয়ন সাবানটা ছুঁড়ে দিয়ে রিমির হাত ধরে অস্থির হয়ে বলে উঠে, রিমি পরি, তুমি ব্যথা পেয়েছ? খুব ব্যথা পেয়েছ? ঈশ্বর, আমারই ভুল। রাগের মাথায় কিছুই ঠিক থাকে না আমার। কথাটি বলে বলে দেয়ালে হাত দিয়ে জোরে ঘুষি মারতে লাগল অয়ন। রিমি বুঝতে পারছে না অয়নের হঠাৎ এমন আচরণের কারণ। অয়ন রিমিকে নিয়ে পুনরায় ঘরে ঢুকে সারা ঘরে ওষুধের বক্স খুঁজে। বক্স থেকে মলম নিয়ে রিমির হাতে সযত্নে লাগিয়ে দেয়। অতপর রিমির হাতে নিজের ঠোঁটজোড়া দিয়ে গভীর স্পর্শ দিতে থাকে। রিমি কেঁপে উঠে। অয়ন রিমির হাতে হাত বুলিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে, আমি সত্যি সরি পরি। আসলে আমার মাথা গরম হয়ে গিয়েছিল।
ওই ডাফার আমান তোমার হাতকে ছুঁয়েছে ভাবতেই মাথা গরম হয়ে উঠছে আমার। অয়নের কথা শুনে রিমি বিস্মিত হয়ে অয়নের দিকে তাকাতেই অয়ন বলে উঠে, তুমি কি ভেবেছ রিমিপরি আমি কিছুই জানতে পারবো না? আমার চোখ সবসময় তোমার উপর আছে। তোমার প্রাক্তন প্রেমিকের খোঁজ চলছে। পেয়ে যাওয়ার পর তার ঠিক কী অবস্থা হবে তা আমি আপাতত বলতে পারছি না রিমিপরি। অয়ন খুব সাধারণভাবে কথাটি বললেও অয়নের হাতের মুঠো শক্ত হয়ে আছে। লাল নেত্রকোনা বারবার জানান দিচ্ছে অয়ন কতটা ভয়ঙ্করভাবে রেগে আছে। অয়ন কিছু বলে না, কাউকে ফোন করতে করতে বেরিয়ে যায়। রিমি নিজের ঘরে বসে ছিল, তখনই তার ফোনে ফোন আসে। ফোনটা রিসিভ করে রিমি এমন কিছু শুনে যা শুনে রিমি কাঁপা কাঁপা হাতে ফোনটা রেখে হঠাৎই ঢুকরে কেঁদে উঠে। চটজলদি ফোনটা রেখে দ্রুত গতিতে উঠে দাঁড়ায় সে। অতঃপর টেবিলে রেখে থাকা পানির জগ থেকে পানি গ্লাসে করে ঢেলে ঢক ঢক করে খেয়ে নেয়। নিজের প্রাণপ্রিয় মামার শরীরের অবস্থা বেগতিক শুনে রিমি বড্ড ঘাবড়ে গিয়েছে। তার মা কিছুক্ষণ আগে ফোন করেছিল, তার ভাষ্যমতে রিমির মামার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। যদিও ছোটখাটো অ্যাটাক হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আপাতত বাসায় নিয়ে আসা হয়েছে। রিমি শুনেই চিন্তা করবে বলে রিমিকে আগে জানানো হয়নি। রিমির মামার রিমিকে বড্ড দেখতে ইচ্ছে করছে, তাই রিমির মা জানিয়ে দিয়েছেন কালকের মধ্যেই যেন রিমি তার মামাকে দেখতে ওই বাড়িতে আসে। রিমি এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ভুগছে। মামাকে না দেখা অবধি সে নিজেও শান্তি পাবে না। কিন্তু অয়নের কি হবে? সে কি আদৌ রিমিকে যেতে দিবে? সারাক্ষণ তো রিমিকে নজরে নজরে রাখছে সে। রিমির ভাবনার মাঝেই কেউ রিমির গলা জড়িয়ে ধরে। রিমি মুচকি হাসে। রিমি জানে মেঘ এসেছে। মেঘ রিমির গলা জড়িয়েই বলেই, তোমাকে আমি বলে বুঝাতে পারবো না রিমিপু, আমি কতটা খুশি হয়েছি। ফাইনালি ভাইয়া তার মনের কথা সকলের সামনে খুলে বলল, এখন তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সাথে আজীবন। আমি সত্যি অনেক খুশি। কথাটি বলেই মেঘ রিমির গালে চুমু খেয়ে নিল। রিমিও আদুরে মেঘের গাল টেনে দিল। যদিও রিমি জানে তার এই বাড়িতে থাকার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। তার উদ্দেশ্য সফল হলেই সে বাড়ি ছেড়ে চলে যাবে। কথাটি ভাবতে ভাবতে রিমির চোখ আয়নায় চলে যায়। তখনই তার চোখ ছানাবড়া হয়ে যায়। তার কারণ অবশ্য অয়ন নিজেই। অয়ন দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে রিমি এবং মেঘের দিকে তাকিয়ে আছে। রিমির ইচ্ছে করছে নিজের গালে নিজেই থাপ্পড় মারতে। জয়ী তার সামান্য হাত ধরাতেই অয়ন যেমনভাবে রেগে গিয়েছিল, মেঘ তো গালে চুমু খেয়েছে। নিশ্চয়ই নিজের বোন মেঘকেও অয়ন ছাড়বে। রিমির ভয়কে সত্যিতে পরিণত করে অয়ন এগিয়ে এসে মেঘের হাত ধরে। মেঘকে কোনো কিছুর বলার সুযোগ না দিয়েই ঘরের বাইরে বের করে দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রিমি অয়নের হাত ধরে অয়নকে ভিতরে নিয়ে যায়। অতঃপর দরজা বন্ধ করে দেয়। মেঘ বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকে। এইভাবে দরজা বন্ধ করে দেওয়ায় অয়ন বেশ রেগে যায়। অয়ন রিমির দিকে এক প্রকার তেড়ে এসে বলতে থাকে, তুমি আমাকে ভিতরে নিয়ে কেন নিয়ে এলে? তোমাকে কেন কিস করল মেঘ? আজ মেঘের সত্যি খবর আছে। কথাটি বলে অয়ন বেরোতে নিলে রিমি অয়নের হাত ধরে অসহায় হয়ে বলে, ও আপনার বোন, তাকে নিয়েও আপনার জেলাসি। অয়ন রিমির বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুমি বুঝতে পারো না রিমিপরি। প্রসঙ্গ যখন তুমি সেখানে দুনিয়ার সকলের প্রতি হিংসা হয় আমার। অয়ন রিমির ললাটে ধরে রিমির ললাটে আলতো করে চুমু খেল। রিমি নিজের হাত দিয়ে জামা খামচে ধরল। অয়ন রিমির ললাটে ঠোঁট ছুঁয়েই বলল, তোমাকে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার। বুঝলে তুমি?
রিমি ঝটফট মাথা নাড়ায়। সে জানে এখন অয়নের কথা আপাতত না শুনলে তার কপালে দুঃখ আছে বিরাট। এইবার অয়ন রিমিকে নিজের কাছে কিছুটা মিশিয়ে রিমির ঠোঁটের দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, মেঘকে তো শাস্তি দিতে দিলে না তুমি, কিন্তু তুমি এইবার আমার গভীর ভালোবাসাময় শাস্তির জন্যে তৈরি হয়ে যাও। অয়ন রিমির দিকে নিজের ঠোঁট বাড়াতেই রিমি অয়নের মুখে হাত দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে রেখে বলে, আমি এইসবের জন্যে মোটেও প্রস্তুত নই ডক্টর এয়ারশি। প্লিজ আমাকে সময় দিন একটু। অয়ন অসহায় পানে রিমির দিকে তাকায়। রিমি মাথা নিচু করে ফেলে। সে তো অয়নের সাথে নিজেকে কিছুতেই জোড়াতে চায় না, তা কেন বুঝতে চাইছে না অয়ন? সে তো শুধুমাত্র উদ্দেশ্য সফলের জন্যে এই বাড়িতে আছে। কিন্তু রিমি তা অয়নকে কিভাবে বলবে? অয়ন তো দিনের পর দিন পাগলে পরিণত হচ্ছে তার জন্যে। রিমি চাইলেও অয়নের সাথে নিজেকে জোড়াতে পারবে না। তার একটাই কারণ, অতীতের এক বিষাদময় স্মৃতির জন্যে। চৌধুরী বাড়ির প্রতিটা মানুষের প্রতি কেমন একটা ঘৃণা সৃষ্টি হয়েছে রিমির মনে, বিশেষ করে পুরুষদের প্রতি। অয়ন রিমির কপালে পুনরায় ভালোবাসার স্পর্শ দিয়ে বলে, দেখো রিমিপরি, সময় নিতে নিতে একদিন সময় ফুরিয়ে যাবে। তখন চাইলেও তুমি সেই সময়কে বড্ড ফিরে পাবে না। সময় যে নদীর স্রোতের মতো, কারো জন্যে সে অপেক্ষা করে না। কথাটি বলেই অয়ন বেরিয়ে গেল। রিমি জানে রিমির প্রতি অয়ন বেশ রেগে আছে। রিমি এইটাও জানে সে রিমিকে রাগটুকু দেখাতে চায় না বলেই বেরিয়ে গিয়েছে। হয়তো সেই রাগ অন্য কারো উপরে ঝাড়বে অয়ন, নয়তো ঘরে কিংবা অফিসে গিয়ে জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলবে। রিমি গভীর দীর্ঘশ্বাস ফেলে গায়ে চাদর টেনে নিয়ে বিছানায় লুটিয়ে পড়ে সে। হুট করে কাশি উঠে যায় তার। বাইরে বাগানে নিশ্চয়ই কীটনাশক স্প্রে ছিটানো হচ্ছে। কীটনাশকের বাজে গন্ধ রিমির নাকে আসতেই কাশি উঠে যায় তার। রিমি পানি নেওয়ার আগেই কেউ তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। রিমি তাকিয়ে দেখে অয়ন পানি হাতে দাঁড়িয়ে আছে। রিমিকে নিজের হাতে পানি পান করতে হয় না, বরং অয়ন নিজেই রিমির পাশে বসে অতঃপর রিমিকে নিজের হাতে পানি পান করিয়ে দেয়। রিমিও বিনা বাক্যে পানি পান করে নেয় অয়নের হাতে। অয়ন পানির গ্লাসটা রেখে গলায় কাঠিন্যভাব এনে বলে, কতদিন আমার থেকে দূরে থাকবে তুমি রিমিপরি? তোমাকে নিজ থেকেই অয়ন চৌধুরীর কাছে ধরা দিতে হবে। কথাটি মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। অয়নের কথায় রিমির মুখশ্রীতে মলিনতা এসে পড়ে। মনে ঢুকে যায় একরাশ ভয়। আজ না হয় সে আটকালো অয়নকে, কিন্তু কাল কিংবা পরশু কিভাবে আটকাবে অয়নকে? রিমির মাথা ধরে যাচ্ছে। মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। তাকে যা করার তাড়াতাড়িই করতে হবে। ফারহানকে একজন সার্ভেন্ট এসে ঘরের মধ্যেই খাবার দিয়ে চলে যায়। ফারহান এক পলক দেখে আবারও ল্যাপটপে কাজ করতে মনোনিবেশ করে। সে সবসময় ঘরেই খাওয়া দাওয়া করে। পরিবারের কোনো ব্যাপারে সে কথা বলতে পছন্দ করে না। রিমি ধীর পায়ে ফারহানের রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ফারহান নিজের মতো কাজ করে চলেছে। পরনে তার সিল্ক কটনের সাদা শার্ট এবং কালো রঙের ট্রাউজার। শ্যামবর্ণ মুখখানি কেমন একটা মলিন হয়ে রয়েছে। গরম গরম খাবারটা ঠান্ডা হয়ে এসেছে প্রায়। শীতের সময়ে গরম খাবার খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। রিমি নখ কামড়ে ভাবতে থাকে ফারহানকে যে কোনো উপায়ে রুম থেকে বের করতে হবে। তা না হলে তার কাজটা কিছুতেই হবে না। রিমি তার পাশে থাকা ফুলের টবটা জোরে আছাড় মেরে ভেঙে ফেলে দেয়। কোনো কিছু পড়ার আওয়াজে ফারহান নিজের রুম থেকে বের হয়ে আসে। আর তখন রিমি লুকিয়ে পড়ে। ফারহান চারদিকে একবার তাকিয়ে ভেঙে থাকা টবটা উঠিয়ে ভ্রু কুঁচকায়।
তারপর ভাঙ্গা টপের রহস্য উদ্ঘাটন করতে নিচে চলে যায়। সেই সুযোগে রিমিও ফারহানের ঘরে আস্তে আস্তে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেয়। রিমি ফারহানের ঘরেই ঢুকতেই কেউ পিছন থেকে দরজা বন্ধ করে। দরজা বন্ধ করার শব্দে রিমি পিছনে ঘুরে অয়ন দেখে চমকে যায় এক প্রকার। ফারহানের ঘরে অয়নকে কিছুতেই আশা করেনি রিমি। রিমির ঘরে প্রতিটা কোণায় অয়ন সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। তাই রিমি যখন নিজের ঘর থেকে বেরিয়ে ফারহানের ঘরে ঢুকেছিল সেই দৃশ্যটি অয়ন দেখে ফেলে নিজের ল্যাপটপ দিয়ে। তাই অয়ন তড়িঘড়ি করে ফারহানের ঘরে চলে আসে। অয়ন রিমির দিকে এক প্রকার তেড়ে এসে রিমির হাতখানা চেপে ধরে রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, এত রাতে তুমি ফারহানের ঘরে কি করছো রিমি পড়ি? অয়নের প্রশ্নে খানিকক্ষণ চুপটি থাকে রিমি। রিমি মাঝরাতে নিজের ঘর ছেড়ে ফারহানের ঘরে আসায় বেশ রেগে যায় অয়ন। কি এমন দরকার পড়ল রিমির, যার জন্যে রিমিকে ফারহানের ঘরে আসতে হল? রিমিকে চুপ থাকতে দেখে অয়নের রাগ আরও কয়েক ধাপ বেড়ে গেল। অয়ন উঁচু গলায় ধমক দিয়ে বলল, কি হলো বলছো না কেন? কেন এসেছিলেও এই রুমে? অয়নের ধমকে রিমি কাঁপা কাঁপা গলায় বলে, আমি এখানে বিরাট একটা শব্দ পেয়েছিলাম, তাই ছুটে এসেছিলাম দেখতে। অয়ন কেমন একটা সন্দেহের দৃষ্টিতে রিমির পানে তাকাল। রিমি মাথা নিচু করে ফেলল। রিমির মনে ভয় এসে হানা দিতে লাগল। এই বুঝি অয়ন তার উপর রাগ ঝাড়বে। কিন্তু রিমিকে সম্পূর্ণ অবাক করে দিয়ে অয়ন নরম কণ্ঠে বলে উঠল, নেক্সট টাইম শুধু ফারহানের ঘরেই না, এই বাড়ির কারো ঘরের আশেপাশেই থাকবে না, তুমি বুঝলে? আমার ঘর আছে, আমার ঘরে এসে পড়বে। রিমি মাথা নাড়ায়। নিজের ঘরে অয়নের তীব্র গম্ভীর কণ্ঠের অস্তিত্ব টের পেয়ে দ্রুত গতিতে নিচ থেকে নিজের ঘরের সামনে আসে ফারহান। হাতে তার এখনো সেই ভাঙা টপখানা। রিমিকে নিজের ঘরে দেখতে পেয়ে ফারহানের বুঝতে বাকি রইল না। তার ঘরে ঢুকার জন্যেই রিমি ফুলের টপখানা ভেঙে ফেলেছে। ফারহানের দৃষ্টি থেকে নিজেকে আড়াল থেকে রিমি অয়নের পিছনে লুকিয়ে পড়ল। অয়ন এক পলক ফারহানের দিকে তাকিয়ে রিমির হাত ধরে বাইরের দিকে নিয়ে গেল। রিমি পিছনে না ঘুরলেও দিব্যি বুঝতে পারছে ফারহানের দৃষ্টি তার দিকেই সীমাবদ্ধ। রিমি নিজের ঘরে বসে পড়ছিল। অয়ন তাকে গাদা গাদা পড়া দিয়েছে ক্লাসে। এখন তো সে কারো সাহায্যটুকুও নিতে পারবে না। রিমির মাথা ধরে আসছে। এত পড়া, তার মধ্যে আবার হাজারো চিন্তা এসে তার মাথায় ধরা দিচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনায় ফারহান নিশ্চিত থাকে পুরোপুরি চিনে ফেলেছে। তার মধ্যে কালকে কি করে রিমি তার মামার সাথে দেখা করবে তা নিয়েও বেশ চিন্তিত সে। অয়ন তো তাকে সামান্য অন্য কারো ঘরেই যেতে দিচ্ছে না। সেখানে কি অয়ন ঢাকা থেকে সেই সদূর সিলেটে রিমিকে যেতে দিবে? কিছুই মাথায় আসছে না রিমির। বারবার রুমের চারদিকে উকিঝুঁকি মারছে। কালকে কি করে যাবে তা নিয়ে বেশ দুশ্চিন্ত সে। রিমির ফোনের টুংটান মেসেজের শব্দ আসে। রিমির হাত বাড়িয়ে বইয়ের ফাঁক দিয়ে ফোনটি হাতে নেয়। অতঃপর মেসেজ চেক করে দেখে খুবই পরিচিত নাম্বার থেকে হুমকির মতো একটি মেসেজ এসেছে, যা স্বয়ং অয়ন নিজেই দিয়েছে। মেসেজে স্পষ্ট উল্লেখ আছে, 3 মিনিটের মধ্যে ছাদে চলে আসো। জাস্ট 3 মিনিটস। দেরি করলে তোমার ঘরে গিয়ে কোলে তুলে নিয়ে আসব। মেসেজ নামক হুমকিবার্তা পেয়ে চটজলদি উঠে দাঁড়ায় রিমি। অয়নকে কোনো প্রকার বিশ্বাস নেই তার। যা মুখে বলে তা কাজেও করে দেখায়। রিমি গায়ে চাদর জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে আসতেই সে দেখতে পেল সাদা স্লিভ কটনের শার্ট পরা এক সুদর্শন যুবক। সে ডিভানে বসে রিমির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে। রিমি পায়ের গতি বাড়াল। দ্রুত গিয়ে অয়নের সামনে গিয়ে দাঁড়াল।
রিমিকে দেখে অয়ন নিজের ঠোঁটজোড়া দিয়ে সুন্দর নির্মল এক হাসি উপহার দিল রিমিকে। রিমির বুকে গিয়ে যেন লাগলো হাসিটি। বুক ভারী হয়ে আসল। ঘন ঘন পাপড়ি ফেলতে লাগলো পরক্ষণেই। অয়ন হাত বাড়িয়ে রিমিকেই এক প্রকার টেনে নিজের কলে বসিয়ে দিল। রিমি হতভম্ব হয়ে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল অধিক সৌন্দর্যের অধিকারী অয়ন নামক যুবকের পানে। অয়ন রিমির হাতজোড়া নিজের হাতের মাঝে পুরে নেয়। অতঃপর বিশাল আকাশের দিকে তাকিয়ে থেকে আপন মনেই বলতে থাকে, আজকে আকাশটা বেশ সুন্দর তাই না রিমি পড়ি। রিমি ছোট্ট করে হুম বলল শুধু। সময় বাড়তে থাকল, সময়ের সাথে সাথে অয়নের ভিতরের অস্থিরতাও বাড়তে থাকল। যা রিমি খুব ভালোভাবেই বুঝতে পারছে অয়নের অস্থির শুকিয়ে যাওয়া মুখখানা দেখে। অয়ন হুট করে রিমিকে নিজের বুকের মাঝে সীমাবদ্ধ করে ফেলল। একদম শক্ত করে চেপে রাখল রিমিকে নিজের বুকের মাঝে। যেন হাত একটু আগলা হয়ে গেলেই রিমি ছুটে পালিয়ে যাবে। রিমি অয়নের বুকে মাথা রেখে দিব্যি বুঝতে পারছে অয়নের ভিতরে এক অজানা ঝড় বয়ে চলেছে প্রতিক্ষণ। অয়ন খুবই শীতল গলায় রিমির মুখ শ্রীর পানে তাকিয়ে বলে, রিমি পড়ি, আমার যদি সাধ্যি থাকত তাহলে তোমাকে আমার বুকের পিঞ্জিরায় বন্দি করে রেখে দিতাম আজীবন। যেন তুমি আমাকে রেখে কোথাও কখনো পালিয়ে যেতে না পারো। অয়নের এমন মোহনীয় কথা রিমির শরীরে কম্পন তৈরি করতে যথেষ্ট। রিমি অবুঝের ন্যায় প্রশ্ন করে উঠে, হঠাৎ এই কথা বললেন কেন ডক্টর এয়ারশি? অয়নের হাতের বাঁধন শক্ত হল, কণ্ঠ হল ভারী। অয়ন রিমির হাতে চুমু খেয়ে বলল, আমি জানি না রিমি পড়ি, কিন্তু এক অজানা ঝড় আমার বুকে এসে হানা দিচ্ছে। কিছুটা ভয় হচ্ছে। এই প্রথম ডক্টর অয়ন চৌধুরী ভয় পাচ্ছে। তার রিমি পরীকে হারিয়ে ফেলার ভয়। রিমি অয়নের কথার বিপরীতে কিচ্ছু বলল না। চুপটি করে অয়নের বুকে মাথা রেখে অয়নের সাথে মিশি রইল। একটা মানুষের ভালোবাসা কতটা প্রখর হলো সে তার প্রিয়তমাকে হারানোর ভয়ে সারাদিন আতঙ্কিত থাকে। এতটা পাগলামি করে, কিন্তু রিমিকে আদৌ বুঝবে অয়নের পাগলামির পিছনে লুকিয়ে থাকা সুপ্ত ভালোবাসাকে? শীতের সকালে অদ্ভুত ভালো লাগে রিমির। শীতের ভোরে গাছপালার মৃদু বাতাসটা কেমন নাড়িয়ে তুলে রিমিকে। হিমশীতল হাওয়া বইতে থাকে চারিদিকে। গাছপালা থেকে শিশির টুপটুপ করে মুক্তার ন্যায় ঝরতে থাকে। মাঘ মাস এখন। অন্যান্য দিনের আজকে শীতটা একটু বেশিই পড়েছে। ধীরে ধীরে কুয়াশার আস্তরণ ভেদ করে সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। রিমি সেই আলোর মধ্যেই দেখতে পায় বাগানে অয়ন এতটা শীতের মাঝেও দিব্যি জগিং করে যাচ্ছে। কিছুক্ষণ থেমে একটু জুস পান করে আবারও বিশাল বাগানে ছুটতে থাকে। কপাল বেয়ে ঘাম তার গাল বেয়ে গলায় এসে পড়ছে। রিমি এক পলক অয়নের দিকে তাকিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে নিলেই রিমির চোখ যায় ফারহানের দিকে। ছাদের এক কোণে বসে ছিল। রিমিকে দেখেই উঠে দাঁড়ায় সে। অতঃপর দূর থেকেই হাত ভাঁজ করে রিমিকে উদ্দেশ্য করে বলে, আমার জন্যে অয়ন চৌধুরীকে গুটি বানিয়ে এই চৌধুরী বাড়িতে ঢুকেই গেলে। গ্রেট জান্নাত। বেশ বুদ্ধিমান হয়েছ তুমি। রিমির রোষপূর্ণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে রোষাক্ত গলায় বলে, নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাববেন না মিস্টার ফারহান চৌধুরী। আমি আপনাকে এতটা ঘৃণা করি যা আমি এই পৃথিবীর কাউকেই করি না। ফারহান স্পষ্ট দেখতে পারছে রিমির চোখে আজ কতটা ঘৃণা তাকে ঘিরে। ফারহান শুধু তাচ্ছিল্যের হাসি হাসে বিনিময়ে। রিমি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে সিলেটের জন্যে রওনা হয়েছে। অনেক কষ্টে সে মহিলা গার্ডসদের চোখে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যদিও রিমি জানে এতক্ষণে অয়ন সবটাই জেনে গিয়েছে। অনেক রাগও করবে রিমির উপর, কিন্তু এছাড়া রিমির কোনো উপায় নেই। তার অসুস্থ মামাকে তো দেখতে যেতেই হবে।
অসুস্থ মামাকে দেখতে এসে নিজের প্রাক্তন প্রেমিকের মুখোমুখি এসে দাঁড়াবে তা কখনোই কল্পনা করেনি রিমি। সকালে রওনা দিলেও সিলেটে এসে রিমি পৌঁছেছে রাতে। অসুস্থ মামাকে দেখতে মামার বাড়িতে গিয়ে ড্রয়িং রুমে আমানকে বসে থাকতে দেখে রিমি বেশ অবাক হয়ে যায়। যেন সে আমানকে এই মুহূর্তে একদমই আশা করেনি। রিমির উপস্থিতি টের পেয়ে ঘাড় কাত করে রিমির দিকে এক পলক তাকিয়ে আলতো হাসে। রিমি এখনো দরজা দাঁড়িয়ে আছে। বাহির থেকে নিজের মামাকে হাসতে হাসতে বেরোতে আরেক দফা ভরকে যায় রিমি। রিমির মামা আমানের পাশে বসে গল্প করতে বসে যায়। নিজের মামাকে সুস্থ অবস্থা দেখে রিমির মাথা ঘুরানোর উপক্রম হয়েছে। সে তো শুনেছিল তার মামা গুরুতর অসুস্থ, যাকে কালকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে। তাহলে এক রাতের মধ্যে এতটা সুস্থ কি করে হলো রিমির মামু? তিনি তো দিব্যি সবকিছুই করতে পারছেন। অপরদিকে আজ অয়নের বেশ ধকল গিয়েছে। পরপর 5টি ওটি করতে হয়েছে তাকে। তাই সকাল থেকেই বেশ ব্যস্ত ছিল সে। অয়ন নিজের কেবিনে আসতেই দেখে মহিলা গার্ডসগুলো মাথা নিচু করে আছে। অয়ন তাদের দিকে এক পলক তাকিয়ে ল্যাপটপ বের করে সিসিটিভিতে দেখতে থাকে। রিমি লুকিয়ে চৌধুরী বাড়িতে সবাইকে ফাঁকি দিয়ে বেরিয়ে গিয়েছে। রিমির জানালার কাছে এক সিঁড়ি ছিল। তা দিয়ে রিমি খুব সহজেই নিজের অতঃপর পিছনের গেট দিয়ে বেরিয়ে যায়। মহিলা গার্ডসগুলো নিচু গলায় বলে, সরি স্যার, আমরা ম্যামকে আটকাতে পারিনি। উনি আমাদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে। আর আপনি তো আজ খুব ব্যস্ত ছিলেন, তাই আপনাকে খবর দিতেও পারেনি। অয়ন খুব শান্ত দৃষ্টি নিক্ষেপ মেলে রইল স্ক্রিনের উপর। অতঃপর অধরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে খুবই শীতল গলায় বলল, আমি বেরোব। আমার গাড়ি রেডি করো ফাস্ট। অয়নকে খুবই শান্ত এবং উৎফুল্ল দেখাচ্ছে, যেন এমন একটি ঘটনা সম্পর্কে সে অবগত ছিল। অয়নের কণ্ঠ শীতল হলেও তা খুবই ভয়ঙ্কর শোনাচ্ছে। গার্ডসদের দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন ধমক দিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন সবাই? জাস্ট গেট লস্ট। অয়নের ধমকে সমস্ত গার্ডরা বেরিয়ে যায়। রিমি তার মাথায় থাকা প্রশ্নগুলো উত্তর খুঁজে পেতে দরজা থেকে ঘরের ভিতর ঢুকে যায়। রিমির মামার চোখ রিমির দিকে পড়তেই দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, রিমি মা, তুই এসেছিস। আমি জানতাম তুই আসবি। দেখ, আমান ও এসে পড়েছে তোর জন্যে। এইসবের মানে কি মামু? তোমরা সবাই আমার সাথে ছলনা করেছ। কেন করলে এমন আমার সাথে? রিমি এক প্রকার চিৎকার করে তার মামার দিকে প্রশ্নটা নিক্ষেপ করল। রিমির মামু রিমির কথার বিপরীতে টু শব্দটাও করল না, বরং খুবই শান্তভাবে বসে পড়ল আমানের পাশে। অতঃপর ধীর কণ্ঠেই বলল, ছলনা না করলে কি তুই আসতি? রিমির মামুর কথায় রিমি হতবাক হয়ে একবার আমান পানে তাকায়, আরেকবার নিজের প্রাণপ্রিয় মামার দিকে তাকায়। রিমির বুঝতে বাকি থাকে না তাকে মিথ্যে বলে নিয়ে আসা হয়েছে। রিমির ভাবনার মাঝেই রিমির মা ফলের জুস নিয়ে আমানের সামনে রাখে। অতঃপর রিমির দুই মামাতো বোনও বিভিন্ন খাবার নিয়ে এসে আমানের সামনে উপস্থিত হয়, যেন তারা জামাই আপ্যায়ন করছে। আমান এত খাবার দেখে কিছুটা অস্বস্তির সহিত বলতে থাকে, এইসব কি করছেন? আমি এত খাবার খেতে খাবার পারবো না। আমাদের বাড়িতে তোমার এত কিসের লজ্জা বলো তো? আমাদের বাড়ির জামাই হতে চলেছ তুমি। রিমির মামার কথায় রিমির দিকে তাকিয়ে আমান লাজুক হাসে। রিমি তার মামুর কাছে গিয়ে অবিশ্বাসের গলায় বলে, মানে মামু, এইসব কি বলছো তুমি? উনি আমাদের বাড়ির জামাই হবে মানে? রিমির মামার মুখের হাসি মুহূর্তেই উড়ে গেল। মুখে এসে দখল করল বেশ খানিকটা গাম্ভীর্য। গম্ভীর মুখেই তিনি বললেন,
আমরা সব জেনে গিয়েছি রিমি। তোমার সাথে অয়নের বিয়েটা শুধু সম্মান রক্ষার্থের জন্যে হয়েছিল। রুহানা চৌধুরী আমাকে সবটাই বলে দিয়েছেন। রিমির মামার কথায় মুখখানা পানসে হয়ে যায় রিমির। রিমির মামা রিমির হাতে একটি কাগজ ধরিয়ে বলে, এইটাতে সাইন করে দাও। রিমি পেপারটার দিকে তাকিয়ে দেখে পেপারটি হচ্ছে ডিভোর্সের কাগজ। রিমি কাগজটা দেখেই স্পষ্ট বুঝতে পারে রিমির মামু সবটা জেনে গিয়েছে। তাই তিনি রিমি এবং অয়নের ডিভোর্সটা করিয়ে আমানের সাথে বিয়েটা দিবে। তাই তো আমানের সাথে প্ল্যান করে রিমিকে এতদূর নিয়ে এসেছে রিমির মামু। তাই রিমির মা যেন ফোনে বারবার বলে দিয়েছিল রিমি যেন অয়নের সাথে না আসে। তাই তো রিমি অয়নের কাছ থেকে এক প্রকার লুকিয়ে চলে আসে। সেদিন মায়ের অদ্ভুত আবদারে রিমি অবাক হলেও তখন কিছু বলেনি, কিন্তু এখন রিমি সবটা বুঝতে পারছে। রিমির মামু তার মামাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, বিয়ে করব মানে? মামু তুমি কি ভুলে গেছো আমি অয়ন চৌধুরীর বর্তমান স্ত্রী? তাই তো বলছি ডিভোর্স পেপারটা সাইন করে দে। রুহানা চৌধুরী আজকেও আমাকে ফোন করে শাসিয়েছেন যেন অতি দ্রুত তোর সাথে আমি অয়নের ডিভোর্সটা করিয়ে দেই। কয়েকদিন পর অয়নের বিয়ে অন্য কারো সাথে। আমি কেন তোকে বসিয়ে রাখব? আমিও তোর সাথে আমানের বিয়ে দিয়ে দেখিয়ে দিব চৌধুরী বাড়ির সবাইকে। রিমি তার মামুর দিকে অসহায় পানে তাকিয়ে রইল। তার মামুর মাঝে এক জেদ চেপে বসেছে, তা শুধু রিমিকে ঘিরেই, কিন্তু এই দাম্ভিক জেদি মামুকে তো রিমি চিনে না। রিমি বুক ভরে নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু উনি এই বিয়েটা করবে না। মামু তোমরা অয়ন চৌধুরীকে চিনো না। তুই ভালো করে ডিভোর্স পেপারটা দেখ। অয়ন ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে ইতিমধ্যে। মামুর কথা শুনে রিমি ভালো করে কাগজটা দেখে লক্ষ্য করল তাতে স্পষ্ট জ্বলজ্বল করছে অয়নের সাইন। রিমির বুক ভারী হয়ে আসে। নেত্রকোনায় এসে জলগুলো বাধা পায়। কালকেই তো লোকটা তাকে এতগুলো কথা বলল, আজকে সাইনও করে দিল। রিমি কিছু একটা ভেবে বলে, কিন্তু এইটা কি করে সম্ভব হতে পারে? উনি তো। রিমির কথার মাঝে ফোড়ন কেটে রিমির মা বললেন, কেন সম্ভব নয়? যে ছেলে নিজের দাদির কথা শুনে তোকে বিয়ে করতে পারে, সে নিশ্চয় তার দাদির কথা শুনে তোকে ছেড়েও দিতে পারে। এইবার জলদি সাইনটা করে দে। রুহানা চৌধুরী বসে আছেন একটি চেয়ারে। আজ বেশ খুশি তিনি। তিনি অয়নের সাইন নকল করে রিমির মামার কাছে পাঠিয়ে দিয়েছেন এবং হুমকি দিয়ে জানিয়ে দিয়েছেন যেন রিমিকে দিয়ে রিমির মামু যেন সাইনটি করিয়ে নেয়। না হলে তাদের পরিবারের উপর বিরাট বড় ঝড় আসবে। এমনকি রিমির মামুর পদটাও তিনি সরিয়ে ফেলার ব্যবস্থা করবেন। রুহানা চৌধুরীর হুমকিতে বেশ ভয় পেয়ে যায় রিমির মামু। তাই তিনি রিমি এবং অয়নের ডিভোর্সটা করিয়ে ফেলতে রিমিকে মিথ্যে বলে ঢাকা থেকে সিলেটে নিয়ে আসেন। সামনে ফটোশ্যুট চলছে বিভিন্ন মডেলদের। কিছুক্ষণের মাঝেই পায়েল বেশ দামি একটা গ্রাউন পরে ফটোশ্যুটের চলে আসে। অতপর রুহানা চৌধুরীর কাছে গিয়ে বলে, এই শেষবারের মতো অয়নকে পাওয়ার আশায় আপনার কথায় ফটোশ্যুট করতে এলাম। রুহানা চৌধুরী কুটিল হাসি হেসে বলে, এইবার তুমি আর আশাহত হবে না। এটাই আশা করি। চলবে।